হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার লেকচার নাম্বার 10-এ। আজকে হচ্ছে আমাদের আলোচ্য টপিক গড়মুক্ত পথ। আজকে হচ্ছে আমরা গড়মুক্ত পথের কনসেপ্ট এবং হচ্ছে রিলেটেড ম্যাথগুলো কমপ্লিট করে ফেলবো। তারপর হচ্ছে আমাদের যে এই চ্যাপ্টারের পার্ট 3 ছিল আর্দ্রতা বিষয়ক শিশিরাঙ্ক বিষয়ক যে আলোচনা, তার হচ্ছে কি প্রাথমিক যে আলোচনা, মানে জাস্ট এই অংশটার সাথে আমরা ইন্ট্রোডিউস হব। জলীয় বাষ্প, বায়ুচাপ এবং হচ্ছে কি বাষ্প এবং গ্যাসের পার্থক্য, এই ব্যাপারগুলো জাস্ট হচ্ছে আজকে আমরা জাস্ট প্রাথমিক আলোচনা করব, ম্যাথে যাব না বা হচ্ছে এরকম সূত্রতেও যাব না। ঠিক আছে, তাহলে চলো আজকে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের প্রথমেই যে আলোচ্য টপিক সেটা হচ্ছে গড়মুক্ত পথ। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি যে গড়মুক্ত পথের ডেফিনেশনটা এখানে হচ্ছে আমরা কি লিখে রাখছি। তো গড়মুক্ত পথ হচ্ছে গিয়ে যে কোনো অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলোর গড় নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকে হচ্ছে তোমাকে কি বলা হয়, গড়মুক্ত পথ বলা হয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এখানে এই চ্যাপ্টারের প্রথম অংশ থেকে পড়ে আসছি যে একটা পাত্রে হচ্ছে গিয়ে কি গ্যাস আবদ্ধ থাকে। ঠিক আছে, আমরা হচ্ছে একটা পাত্রে গ্যাস এরকম আবদ্ধ অবস্থায় রাখি। তো এই পাত্রে যেহেতু অসংখ্য গ্যাসের কণা আছে, ঠিক আছে, অসংখ্য গ্যাসের কণা, শত শত হাজার হাজার কোটি গ্যাসের কণা আছে, তো হচ্ছে তারা যখন ছুটাছুটি করে তখন কিন্তু তাদের মধ্যকার কি হয়, সংঘর্ষ হয়। ঠিক আছে, ধরো হচ্ছে কি এখানে একটা কণা ছিল, এটাকে হচ্ছে কি আমি আইডেন্টিফাই করলাম। তো এটা যখন এই দিকে যাচ্ছিল, তো একটু পরে গিয়ে কিন্তু কি এটার সাথে একটা সংঘর্ষ হওয়ার পসিবিলিটি আছে বা সংঘর্ষ হবে। তো সংঘর্ষ হওয়ার পর ধরো হচ্ছে এখানে সংঘর্ষ হলো, আমরা জানি যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তো ধরো হচ্ছে গিয়ে সংঘর্ষ হয়ে এটা হচ্ছে উল্টা দিকে চলে আসলো। তো উল্টা দিকে চলে এসে কিন্তু এই যে এখানে যে কণাটা আছে ওর সাথে সংঘর্ষ হবে। তারপর হচ্ছে ধরো এই দিকে সে চলে গেল, গিয়ে এই কণাটার সাথে সংঘর্ষ হবে। তাহলে দেখো এই গ্যাস পাত্রে কিন্তু এখানে যে গ্যাসের কণাগুলা, তারা কিন্তু অবিরতভাবে হিউজ পরিমাণ সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ঠিক আছে, এখন সংঘর্ষে লিপ্ত হওয়ার মাঝের একটা পথ আছে, ডিস্টেন্স আছে, যে অংশটা সে হচ্ছে কি কি সংঘর্ষ ছাড়া অতিক্রম করে। এখানে যদি ব্যাপারটা দেখাই তাহলে দেখো এখানে কিন্তু সে একটা সংঘর্ষ ঘটাইছিল, ঘটানোর পর এই যে এই অংশটুকু কিন্তু হচ্ছে কি কি সে মুক্তভাবে গেছে, মানে ফ্রি পথ ছিল এটা, এই অংশে কোনো সংঘর্ষ হয় নাই। তো সামনে গিয়ে এই যে এই কণাটার সাথে সে কি হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাহলে দেখো এই যে এই পথটুকু হচ্ছে তার কি ফ্রি ফ্রি পথ, মানে এখানে কোনো সংঘর্ষ হয় নাই। তো এই পথটুকু গিয়ে সে কি হয়েছে, একটা সংঘর্ষ প্রাপ্ত হয়েছে। তারপর আরেকটু ডিস্টেন্স হচ্ছে সে অতিক্রম করছে, আরেকটা সংঘর্ষ হয়েছে। তাহলে মোট মোট আমি যদি বলি এখানে হচ্ছে টোটাল কতটুকু পথ সে হচ্ছে গিয়ে ফ্রিলি গেছে। তো হচ্ছে কি প্রথম পথ, ধরো এটাকে পাথ 1 নাম দিলাম, প্লাস হচ্ছে দ্বিতীয় পথ। তো এই দুইটা অংশের সংঘর্ষ কয়টা হয়েছে বলতো, দুইটা সংঘর্ষ হয়েছে, তাহলে 2। তো আমি যদি বলি তাহলে এভারেজে, ঠিক আছে, নর্মালি এখানে প্রত্যেকটা অংশ যে সেম হবে এরকম কিন্তু না, কখনো এরকম হইতে পারে যে এখানে একটা ছোট অংশ গিয়েই হচ্ছে কি কি সংঘর্ষ প্রাপ্ত হয়েছে, তারপর একটা বড় ডিস্টেন্স গিয়ে তারপর হচ্ছে সংঘর্ষ প্রাপ্ত হয়েছে, এরকমটা কিন্তু হইতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, যে এই পথগুলোর এভারেজ নিই, মানে হচ্ছে গিয়ে গড় করি। ঠিক আছে, এই যে গড় নিলে যে অংশটা আমরা পাই সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি গড় মুক্ত পথ। তো প্রথম যে ডিফিনেশনটা, এই ডিফিনেশনটা হচ্ছে একটু কঠিন ভাষায় লেখা। তো হচ্ছে গিয়ে প্রথম ডেফিনেশনটাই কিন্তু এখানে একদম খুবই হচ্ছে গিয়ে কনসেপচুয়াল এবং একদম মেইন ডেফিনেশন হচ্ছে এটা, কারণ প্রত্যেকটা পথে যে সেম হবে এরকম কিন্তু না। তো যেহেতু প্রত্যেকটা পথ সেম না, আমরা হচ্ছে কি সবগুলো পথ যোগ করে ফাইনালি হচ্ছে আমরা অ্যাভারেজ করি। ঠিক আছে, এর জন্যই মেইনলি এটার নাম হচ্ছে গড় মুক্ত পথ। তাহলে প্রথম ডেফিনেশনটাই কিন্তু দেখো এই অংশটা টোটালি হচ্ছে ক্লিয়ারলি প্রকাশ করতেছে যে কোনো অণুর পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বগুলোর গড় নিলে, ঠিক আছে, গড় নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকে হচ্ছে গড় মুক্ত পথ বলে। ঠিক আছে, এটা হচ্ছে কি একদম খুব সুন্দরভাবে লেখা। তো এটা যদি তোমাদের কাছে কঠিন লাগে তাহলে বিকল্প হিসেবে আরেকটা ডেফিনেশন আছে, যে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, তাকে গড় মুক্ত পথ বলে। এটাও ক্লিয়ার। তারপরে হচ্ছে কি ব্যাপারটা, ওই যে আমরা সবগুলা পথ যে সেম না, মানে হচ্ছে কি আমরা ফাইনালি এভারেজ করি, এই ব্যাপারটা এত সুন্দর করে এটা এক্সপ্লেন করে না। যদি হচ্ছে এখানে গড় দূরত্বের কথাটা বলছে, মানে এক্সপ্লেন করার কথা, মানে তোমাদের হচ্ছে কি প্রথম দেখায় এটা এতটা হচ্ছে কি কি মানে বুঝতে সমস্যা হইতে পারে। ঠিক আছে, তো তাহলে দেখো যে এখানে হচ্ছে কি দ্বিতীয় ডেফিনেশনটা কি বলতেছে, মধ্যবর্তী সময় একটি অণু যে গড় দূরত্ব অতিক্রম করে, ধরো সেম ব্যাপারই কিন্তু, যে একটা কণা এখানে ছিল, তারপর সে হচ্ছে গিয়ে কি এই পয়েন্টে এসে সে একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাহলে যে মধ্যবর্তী যে পথটুকু, এই পথটুকু আমরা নেব। তো এরকম যদি হচ্ছে আরও পথ আমরা পাই সবগুলোর গড় করব, গড় নিলে যে দূরত্বটা অতিক্রম করতেছে সেটাকে আমরা বলতেছি গড় মুক্ত পথ। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা নর্মালি অ্যাভারেজ নিয়ে করি। তো এটা হচ্ছে মুছে দিই আমরা। তো এখন আমরা যে ব্যাপারটা দেখব, যে দুটি কণার সংঘর্ষ হওয়ার শর্ত। আমরা তো এটা বুঝতে পারলাম যে গড়মুক্ত পথ কাকে বলে, যে সংঘর্ষের মধ্যবর্তী সময়ে যে পথ অতিক্রম করে, ঠিক আছে, বা দুটি সংঘর্ষের মাঝামাঝি
যে পথটুকু সেটার অ্যাভারেজ। তাহলে দুটি অণুর সংঘর্ষ হওয়ার শর্ত কি? এখন গ্যাসের যে কণাগুলা, এই গ্যাসের কণাগুলো হচ্ছে গিয়ে কিন্তু খুবই হচ্ছে গিয়ে ছোট আকৃতির গোলক টাইপের হয়, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে এরকম ছোট একটা হচ্ছে বস্তু কণা। তো এটার হচ্ছে গিয়ে কিন্তু একদম একটা সেন্টার মিডিল পয়েন্ট থাকে, ঠিক আছে। ধরো হচ্ছে এটা তার টোটাল আকারটা, আর তার মিডিল পয়েন্ট হচ্ছে ধরো এখানে। এখন এই যে এই গ্যাসের কণাটা, ওইটা হচ্ছে কি অন্য কণার সাথে সংঘর্ষ হওয়ার শর্তটা আসলে কি, মানে হচ্ছে কখন সংঘর্ষ হবে বলো তো? অন্য একটা গ্যাসের কণা যদি কতটুকু ডিস্টেন্সে থাকে তাহলে বলো তো? এই যে আমি ধরলাম উপরের সাইডে, ঠিক আছে, নিচের সাইডে এরকম আরেকটা গ্যাসের কণা আছে, সেম। আমরা যেহেতু হচ্ছে কি শিকাজগুলোতে পড়ছি যে গ্যাসের কণাগুলা কি একটা নির্দিষ্ট গ্যাসের কণাগুলা কিন্তু একদম সেম টু সেম, ঠিক আছে, একদম হচ্ছে কি সদৃশ। তাইলে সংঘর্ষ হওয়ার শর্ত একটা হচ্ছে গিয়ে, তোমরা গণিতে যদি বৃত্ত পড়ে থাকো, যে দুটি বৃত্ত স্পর্শ করার যে শর্তটা, এখানে কিন্তু গ্যাসের কণাগুলো সংঘর্ষ করার শর্তটা একই ব্যাপার, ঠিক আছে। তাদের একে অপরকে কি করতে হবে? টাচ করতে হবে। সংঘর্ষ করার মেইন শর্তটাই আমরা বলতে পারি যে একে অপরকে কি করতে হবে? টাচ করতে হবে। যদি টাচই না করে, ধরো একটা কণা হচ্ছে এখানে আর একটা কণা হচ্ছে এখানে, তাহলে তো আর সংঘর্ষ হবে না। তাদের মধ্যকার কোনো এখানে সংযোগই নেই, একে অপরকে টাচ করতেছে না, ঠিক আছে। আমরা হচ্ছে যদি বলি সংঘর্ষ মারামারির ব্যাপারে, যদি বলি যে তোমরা দুই বন্ধু হচ্ছে একটু মানে মজা করে মারামারি শুরু করছো, তাহলে হচ্ছে কি একে অপরের সংস্পর্শে তো আসা লাগবে। নাকি ধরো তোমার এক বন্ধু হচ্ছে তুমি হচ্ছে তোমার বাসায়, তোমার অন্য বন্ধু হচ্ছে ওর বাসায়, তাহলে কি সংঘর্ষ হবে? সংঘর্ষ কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমাদের এখানে মেইন যে হচ্ছে কি ব্যাপারটা, সেটা হচ্ছে কি একে অপরের কি হওয়া লাগবে? সংস্পর্শে আসা লাগবে, ঠিক আছে। এখন সংস্পর্শে আসার যে ব্যাপারটা, এখন এই ব্যাপারটাগুলোকে আমরা এরকমভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ধরো মেইন কণাটা, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি মেইন কণাটুকু। তো এই কণার নিচের দিকে, ঠিক আছে, অন্য যে কণাটা, তার ম্যাক্সিমাম ডিস্টেন্স যদি, এই যে দেখো এটা হচ্ছে কি এইটার সেন্টার, আর এই পয়েন্টটা হচ্ছে গিয়ে কি নিচের কোণার সেন্টার, তাহলে তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স যদি এই যে এই কোণার বেশের সমান হয়, ঠিক আছে, বেশ, এটা হচ্ছে গিয়ে প্রথমটার ব্যাসার্ধ, এটা হচ্ছে দ্বিতীয়টার ব্যাসার্ধ, যেহেতু হচ্ছে গিয়ে কি দুইটারই ব্যাসার্ধ সেম, তাহলে আমরা এই যে এতটুকু ডিস্টেন্স, এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কি তাদের ডায়ামিটার, যে কোণাটা ডায়ামিটার। তাহলে নিচের দিকে যে কোণাটা, এটা ম্যাক্সিমাম ডিস্টেন্স যদি ডি হয় তাহলে সংঘর্ষ হবে। এর থেকে যদি হচ্ছে গিয়ে বেশি ডিস্টেন্স হয়ে যায় তাহলে আর সংঘর্ষ হবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিস্টেন্স ডি হতে পারবে, এর থেকে বেশি হতে পারবে না। আর তার কাছে যদি হয় তাহলে তো অবশ্যই সংঘর্ষ হবে। ঠিক একইভাবে এই কোণাটার উপরের দিকে যে কোণাটা, ওইটার ম্যাক্সিমাম ডিস্টেন্স যদি সেমভাবে হচ্ছে গিয়ে কি ডি হয়, তাহলে হচ্ছে কি হবে? সংঘর্ষ হবে। ম্যাক্সিমাম ডিস্টেন্স যদি ডি হয় তাহলে সংঘর্ষ হওয়ার পসিবিলিটি আছে, বা এর থেকে কমও যদি হয় তাহলে তো মাস্ট হবে, কিন্তু সংঘর্ষ হওয়ার মেইন শর্ত ম্যাক্সিমাম ডিস্টেন্স ডি হবে, ঠিক আছে, এর থেকে বেশি হবে না। তারপরে আমরা বলতে পারি, আমরা যে কোণাটাকে হচ্ছে এখানে আইডেন্টিফাই করলাম যে আমি এই কোণাটা কয়টা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এটা আমি হচ্ছে বের করব। ওকে, আমি চাচ্ছি এই যে মিডিল যে কোণাটা, এই কোণাটা কয়টা সংঘর্ষে লিপ্ত হচ্ছে এটা আমি বের করব। তাহলে এটাকে আমি আইডেন্টিফাই করলাম। তাহলে আমি হচ্ছে দেখব যে উপরের দিকে ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে গিয়ে ডি, নিচের দিকে ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে ডি। এই অংশে যতগুলা কোণা আছে, ঠিক আছে, এই অংশে যতগুলা কোণা থাকতে পারে, এই বরাবর যতগুলা কোণা থাকতে পারে, সবগুলা হচ্ছে গিয়ে আমাদের যে আইডেন্টিফাই করা কোণা, এই কোণার সাথে সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে। এর বাহিরে এই দিকে যত কোণায় থাকুক না কেন, ঠিক আছে, এই দিকে হচ্ছে গিয়ে যত কোণায় থাকুক না কেন, এগুলা কিন্তু সংঘর্ষ হবে না, ঠিক আছে। এই দিকে যত কোণায় থাকুক না কেন, এগুলোর সাথে সংঘর্ষ হবে না। কিন্তু এই যে যদি হচ্ছে তোমার মেইন যে পয়েন্টটা, ঠিক আছে, সেন্টার কোণার যে সেন্টারটা যদি হচ্ছে গিয়ে এই যে আমরা একটা পথ এখানে হচ্ছে গিয়ে এঁকে ফেললাম, যে হচ্ছে এই যে উপরের লাল অংশটুকু আর এই যে নিচের লাল অংশটুকু দিয়ে যে পথটুকু অঙ্কন করলাম, এর মাঝে যত হচ্ছে কোণা আছে সবগুলোর সাথে হচ্ছে কি হবে? সে সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমরা হচ্ছে কিছুক্ষণ আগে যে হচ্ছে কি গড় মুক্ত পথের সূত্রটা পড়ছিলাম, গড় মুক্ত পথ আমরা হচ্ছে গিয়ে পথগুলার এভারেজ নিয়েছিলাম, ঠিক আছে। উপরে হচ্ছে গিয়ে কি টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করছে, পথ 1 প্লাস পথ 2, মানে সবগুলো যদি আমরা সামেশন করি তাহলে হচ্ছে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, বা এল আমি যদি বলতে পারি টোটাল এল, ঠিক আছে, মোট কত পথ অতিক্রম করছে এটাকে আমরা ধরো এল দিয়ে নাম দিলাম। আর নিচে হচ্ছে তোমার সংঘর্ষ সংখ্যা, কতগুলো সংঘর্ষ হয়েছে। তাহলে গড়মুক্ত পথ সমান হচ্ছে এল বাই এন। এখন আমরা হচ্ছে যদি এইখানে চিন্তা করি, তাহলে এই যে আমরা যে অংশটুকু এখানে হচ্ছে সিলেক্ট করলাম, এটা কিন্তু অবশ্যই একটা সিলিন্ড্রিক্যাল অংশ হবে, ঠিক আছে। কারণ আমরা এখানে দেখতেছি জাস্ট নিচের দিকে একটা কোণা, উপরের দিকে একটা কোণা। কিন্তু যখন তোমার একটা গ্যাস পাত্র থাকবে, তখন কিন্তু শুধু নিচের দিক বা উপর দিক কিন্তু না, ডান পাশ বাম পাশ, ঠিক আছে, তারপরে হচ্ছে মানে সব দিকে
ঠিক আছে, একদম 360 ডিগ্রি, মানে চারদিকেই হচ্ছে গিয়ে তার এই যে ডি ডিস্টেন্সের মধ্যে যতগুলো কণা থাকবে সবগুলোর সাথে সংঘর্ষ হবে। ঠিক আছে, তার মানে এরকম একটা সিলিন্ড্রিক্যাল অংশ আমরা পাবো। তার মানে এখানে নর্মালি হচ্ছে এই কোয়েশ্চেনগুলোতে প্রতি একক আয়তনে কণার সংখ্যা দেওয়া থাকে, বা আমরা ইচ্ছা করলেও নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে হচ্ছে ধরে নিচ্ছি যে এই যে গ্যাস সিলিন্ডারটা, তার মধ্যে হচ্ছে কি প্রতি একক আয়তনে, বা আমরা জাস্ট একক আয়তনে বলি, একক আয়তনে কণার সংখ্যা, হচ্ছে তোমার n, এটা নর্মালি দেয়া থাকে। তাহলে হচ্ছে তোমার যদি আমরা যদি এই যে হচ্ছে কি আমাদের সিলিন্ড্রিক্যাল অংশটুকু আমরা নির্ণয় করলাম, এটার ভলিউম যদি হচ্ছে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে, ধরো হচ্ছে কি এই কণাটা এখান থেকে হচ্ছে এই অংশ পর্যন্ত অতিক্রম করলো, ধরো এল ডিস্টেন্স অতিক্রম করলো, তাহলে এখানে সে হচ্ছে কি এই অংশটুকুর ভলিউম যদি আমরা নির্ণয় করি, তাহলে ভলিউম আমরা কতটুকু পাবো, তাহলে ভলিউম আমরা পাবো হচ্ছে পাই আর স্কোয়ার এল। এখন দেখো এখানে আরটা অ্যাকচুয়ালি আসলে কত, আরটা কিন্তু হচ্ছে কি আমরা এই যে এই পাশে ছিল ডি, এই পাশে ছিল হচ্ছে ডি, টোটাল হচ্ছে কি এটার ব্যাস হচ্ছে 2d, তাহলে ব্যাসার্ধ কত হবে ডি, কিন্তু তাহলে ডি আসলে কি ছিল বলতো, ডি কিন্তু ছিল হচ্ছে গিয়ে যে কোনো একটা কণার ব্যাস। ঠিক আছে, তো ব্যাসটাকে নর্মালি আমরা এখানে হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে সিগমা এখানে আসলে কি বলতো, প্রতিটি কণার ব্যাস। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে পাই সিগমা স্কোয়ার এল। ঠিক আছে, এখানে আমরা যেটাকে ব্যাসার্ধ বলতেছি, ঠিক আছে, পাই আর স্কোয়ার এল, যেটা এই সূত্র হচ্ছে এটা ব্যাসার্ধ। আমরা দেখতেছি এই যে এই পথটার ব্যাসার্ধই হচ্ছে অ্যাকচুয়ালি কত, ডি, মানে হচ্ছে একটা কণার ব্যাস। তো হচ্ছে একটা কণার ব্যাসকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করতেছি। তাহলে টোটাল ভলিউম হচ্ছে তোমার পাই সিগমা স্কোয়ার এল। ঠিক আছে, এখন প্রতি একক আয়তনের যেহেতু হচ্ছে তোমার কি কণার সংখ্যা এন, তাহলে আমরা এখানে যদি বলি টোটাল কণার সংখ্যা কত হবে বলো তো, তাহলে টোটাল কণা, তাহলে তোমার টোটাল কণা এই বি এর সাথে তোমার কি হবে, এন গুণন হবে। তাহলে খেয়াল করো আমরা এই ব্যাপারটা কেন বের করলাম, মানে টোটাল কণা আমরা কেন বের করলাম, টোটাল কণা আমরা এই জন্য বের করলাম যে এই অংশে যতগুলা কণা থাকবে সবগুলোর সাথেই কিন্তু সে কি হবে, সংঘর্ষ প্রাপ্ত হবে। ঠিক আছে, এই যে আমাদের আইডেন্টিফাই করা যে কণাটা ছিল, এই কণাটা হচ্ছে গিয়ে যখন এই পথ দিয়ে যাবে, তাহলে হচ্ছে এখানে যতগুলা কণা থাকবে, ঠিক আছে, এই ভলিউমে যতগুলা কণা থাকবে সবগুলোর সাথে সে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে আমরা যদি বলি সে টোটাল পথ কতটুকু অতিক্রম করলো, তাহলে টোটাল পথ অতিক্রম করলো ধর হচ্ছে এল, আমরা এখানে হচ্ছে এল দৈর্ঘ্য বিবেচনা করছি, আর এখানে সে হচ্ছে গিয়ে কি সংঘর্ষে লিপ্ত হচ্ছে গিয়ে সবগুলা কণার সাথে, আর টোটাল কণার সংখ্যা হচ্ছে ভলিউম ইন্টু এন। ঠিক আছে, এন হচ্ছে কি তোমার একক আয়তনে কণার সংখ্যা, আর ভলিউমটা তো আমরা দেখলাম পাই সিগমা স্কোয়ার এল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি পাই সিগমা স্কোয়ার এল, আর এটার সাথে হচ্ছে তোমার এন গুণন। তাহলে এল এল দেখো কিন্তু তোমার কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে তোমার ফাইনালি থাকতেছে 1/n পাই সিগমা স্কোয়ার। ঠিক আছে, n পাই সিগমা স্কোয়ার। তো এটা হচ্ছে তোমাদের বইয়ে যে n পাই সিগমা স্কোয়ার এরকমভাবে লিখে এরকম না, আমি জাস্ট হচ্ছে n পাই সিগমা স্কোয়ারটা আমার মুখ দিয়ে খুবই ফ্লুয়েন্টলি আসছে, সেজন্য হচ্ছে কি আমি এটাকে এরকমভাবে বলি। ঠিক আছে, তাহলে দেখো তোমরা হচ্ছে কি এই অংশটা একদম টোটালি মাথায় রাখো যে n পাই সিগমা স্কোয়ার, 1/n পাই সিগমা স্কোয়ার, এটা হচ্ছে তোমার গড় মুক্ত পথ। এখন আমরা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কি দুটি অণুর সংঘর্ষ হওয়ার শর্ত আমরা হচ্ছে বলছিলাম যে হচ্ছে তাদের ম্যাক্সিমাম যে ডিস্টেন্স এটা হচ্ছে গিয়ে কি ডি ডিস্টেন্স হতে পারবে, এর থেকে হচ্ছে বেশি ডিস্টেন্স থাকলে সংঘর্ষ হবে না, অবশ্যই এর থেকে কম ডিস্টেন্স হওয়া লাগবে ডি, অথবা হচ্ছে গিয়ে কি তার থেকে কম ডিস্টেন্স হওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের মেইন শর্তটা, কিন্তু আমরা এখানে সূত্রটা অ্যাকচুয়ালি পড়ে ফেলছি। তাহলে দেখো আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে 1/n পাই সিগমা স্কোয়ার। ঠিক আছে, এখন এই সূত্রটাই কিন্তু তোমার ফাইনাল সূত্র না, এই যে আমরা যে বেসিক যে সূত্রটা দেখলাম, এই বেসিক সূত্রটা হচ্ছে কি আমাদের ক্লোসিয়াসের পদ্ধতিতে নির্ণয় করা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে চলো আমরা একটু দেখি। এখন এই গড়মুক্ত পথের জন্য তিনজনের তিনটা সূত্র প্রদান করছে। ক্লোসিয়াস বিবেচনা করছে কি, যে আমরা মাত্র যে সূত্রটা প্রতিপাদন করলাম এটা হচ্ছে ক্লোসিয়াসের সূত্রটা, উনি বিবেচনা করছেন কি, যখন হচ্ছে এরকমই সিলিন্ড্রিক্যাল পাত্রে আমরা হচ্ছে বিবেচনা করলাম, তখন আমরা তো একটা হচ্ছে গিয়ে কি কণাকে আইডেন্টিফাই করছি যে হচ্ছে কি আমরা এটার উপর এক্সপেরিমেন্ট করতেছি, মানে এটাকে হচ্ছে কি আমরা দেখতেছি ও কোন পথে যাচ্ছে, কয়টা সংঘর্ষ প্রাপ্ত হচ্ছে। তো এই মোমেন্টে উনি কি করছে, বাদ বাকি যে কণাগুলো, এই বাদ বাকি কণাগুলোকে স্থির হিসাবে চিন্তা করছে।
ঠিক আছে, উনি বাদ বাকি যে কণাগুলো এই কণাগুলোকে কি করছে স্থির হিসাবে বিবেচনা করছে। এবং তুমি চিন্তা করো এখানে যে অন্যান্য কণাগুলো ছিল গ্যাস পাত্রে, ওরা কি স্থির থাকবে? ওরা কিন্তু স্থির থাকবে না, ওরাও কিন্তু হচ্ছে গিয়ে কি গতিশীল থাকবে। যার ফলে কিন্তু এই যে এই হিসাব নিকাশটা এটা কিন্তু একদম অ্যাকুরেট হবে না, ঠিক আছে। তো ওনার হিসাবে মানে ক্লোসিয়াসের হিসাবে তোমার গড়মুক্ত পথ যেটা, এই ব্যাপারটাকে গড়মুক্ত পথকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই ব্যাপারটা হচ্ছে আসতেছে 1/n পাই সিগমা স্কোয়ার, ঠিক আছে। এন হচ্ছে তোমার একক আয়তনে কণার সংখ্যা, পাই হচ্ছে তোমার 3.14, আর হচ্ছে গিয়ে সিগমা যেটা এটা হচ্ছে কণার ব্যাস, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কণার ব্যাস। আমরা কিন্তু যখন এই ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি বেশিরভাগ অঙ্কগুলোতে আমাদের কি ব্যাসার্ধ নিয়ে আলোচনা বেশি হয়, তো এখানে কিন্তু হচ্ছে তোমার কণার ব্যাস, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা গেল একটা ব্যাপার। তো বোলসম্যান কি করছে পরবর্তীতে, উনি ক্লোসিয়াসের যে মানে সীমাবদ্ধতাটা ছিল যে উনি হচ্ছে কণাগুলাকে বাকি যে কণাগুলা এই কণাগুলাকে স্থির হিসাবে বিবেচনা করছিলেন, উনি হচ্ছে গিয়ে কি করছে সবগুলা কণাকে গতিশীল হিসাবে বিবেচনা করছে, ঠিক আছে। তো গতিশীল হিসাবে যদি বিবেচনা করে তাহলে হচ্ছে অবশ্যই কি সংঘর্ষের সংখ্যা আরও বেশি হবে। তাহলে সংঘর্ষের সংখ্যা যদি বেশি হয় তাহলে গড়মুক্ত পথ অবশ্যই কী হবে, কম হবে, ঠিক আছে। গড়মুক্ত পথ কম হবে, এটা মাথায় রাখবা যে সংঘর্ষ যদি বেশি হয়, অনেক দ্রুত সংঘর্ষ হয়, তাহলে তোমার গড়মুক্ত পথ কম। আর যদি সংঘর্ষ অনেক পর হয় মানে সংঘর্ষের সংখ্যা কম হয়, তো সেই ক্ষেত্রে তোমার গড়মুক্ত পথটা একটু বেশি হবে। তো উনি যে সূত্রটা পাইছে এই সূত্রটা হচ্ছে গিয়ে ল্যামডা ইকুয়াল 1/n পাই সিগমা স্কোয়ার। এই কথাটাকে একদম হচ্ছে গিয়ে মানে সবগুলোর জন্য কমন আকারে চিন্তা করবা, আর এটার সামনে একটা 4 আসে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে কি বোলসম্যানের পদ্ধতিতে 1/4 n পাই সিগমা স্কোয়ার। দেখো এখানে কিন্তু n পাই সিগমা স্কোয়ার, এখানেও n পাই সিগমা স্কোয়ার, মানে সবগুলোতেই n পাই সিগমা স্কোয়ার থাকে, জাস্ট হচ্ছে বোলসম্যানের সামনে একটা 4 আসছে, ঠিক আছে। আর ম্যাক্সওয়েলের যে পদ্ধতি মানে হচ্ছে আণবিক বেগ বন্টনের মাধ্যমে যে সূত্রটা ফাইনালি নিয়ে আসছেন সেটা হচ্ছে গিয়ে ল্যামডা ইকুয়াল 1/√2 n পাই সিগমা স্কোয়ার। তাহলে দেখো সবগুলোতেই কিন্তু n পাই সিগমা স্কোয়ার কমন। বোলসম্যানের জন্য 4 একটা সামনে আসছে, আর ম্যাক্সওয়েলের পদ্ধতিতে √2 একটা সামনে আসছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে নর্মালি যদি নাম বলে দিই যে হচ্ছে কি ক্লোসিয়াসের পদ্ধতি অথবা বোলসম্যানের পদ্ধতি অথবা হচ্ছে কি ম্যাক্সওয়েলের পদ্ধতি, তাহলে আমরা এই সূত্রগুলো ইউজ করব। মানে হচ্ছে কি যদি নাম বলে দেয় তাহলে আমরা যার নাম অনুসারে যেটা পাইছি সেটা ইউজ করবো। আর যদি নর্মালি কোনো নাম উল্লেখ না থাকে তাহলে হচ্ছে কি আমরা ম্যাক্সওয়েলের পদ্ধতিটা ইউজ করব, ঠিক আছে। তাহলে নোট আকারে এই কথাটা মাথায় রাখো। তাহলে নোট আকারে মাথায় রাখতে হবে যে কোনো কিছু বলা না থাকলে, কোনো কিছু বলা না থাকলে আমরা কোনটা ইউজ করব, ম্যাক্সওয়েলের সূত্রটা ইউজ করব। আমরা ম্যাক্সওয়েলের সূত্রটা ইউজ করব, ঠিক আছে ব্যাপারটা। ওকে, তো এখানে হচ্ছে কি আমাদের গড়মুক্ত পথের ব্যাপারটা তো আমরা দেখলাম যে হচ্ছে তোমরা কিন্তু এখানে বেশ কয়টা ব্যাপার মাথায় রাখতে হবে, মেইনলি সূত্রগুলো তো মাথায় রাখতেই হবে। তাহলে দেখো তোমরা এখানে কি কি মাথায় রাখতে হচ্ছে সেটা একটু লিখে রাখো। যে আমাদের গড়মুক্ত পথ ল্যামডা সমান মেইন যে হচ্ছে গিয়ে তিনটা, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা সূত্রগুলো নিয়ে আসছি সেটা কি ছিল বলো তো, যে মোট পথ বা পথের দৈর্ঘ্য, মোট অতিক্রান্ত পথ বা হচ্ছে তোমার সংঘর্ষ সংখ্যা, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে কি এরকমভাবে লিখি আর কি, ল্যামডা ইকুয়াল L/n, ঠিক আছে। এল হচ্ছে তোমার টোটাল পথ, কতটুকু পথ অতিক্রম করলো, এন হচ্ছে তোমার সংঘর্ষ সংখ্যা। ওই কিক নিয়মে তুমি চিন্তা করতে পারো, ধরো হচ্ছে 100 সংঘর্ষ হয়েছে 2 কিলোমিটার পথ অতিক্রম হয়, তাহলে হচ্ছে কি তোমার গড়মুক্ত পথ কত, তাহলে হচ্ছে আমরা বলবো যে হচ্ছে 100 সংঘর্ষ হয়েছে এত পথ অতিক্রম করে, তাহলে হচ্ছে কি একটা সংঘর্ষ হয়েছে এত পথ অতিক্রম করে। তাহলে এটা হচ্ছে আমাদের একদম বেসিক সূত্র। মানে হচ্ছে কখনো যদি তোমাকে এমসিকিউ দেওয়া থাকে যে এত পথ অতিক্রম করছে, মানে আমরা হচ্ছে কি নর্মালি তো অন্যান্য যে ইনফরমেশন যে প্রতি একক আয়তনে কণার সংখ্যা, তারপর হচ্ছে কি কণার যে ব্যাস, এগুলো দেওয়া থাকলে তো আমরা হচ্ছে কি এই সূত্রগুলো ইউজ করব। আর যদি হচ্ছে কখনো থাকে এরকম হচ্ছে টোটাল পথ দেওয়া থাকে আর হচ্ছে তোমার সংঘর্ষ সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। তো এটা গেল প্রথম ব্যাপারটা। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে তিনজনের সূত্র, তিনজনের
সূত্র। তারপর ফাইনালি আরেকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বা প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা কি বলতেছি যে গড়মুক্ত পথ সমান L/n। n কিন্তু হচ্ছে তোমার সংঘর্ষ সংখ্যা, n হচ্ছে তোমার কি সংঘর্ষ সংখ্যা। এখন তোমাকে যদি জানতে চাওয়া হয় যে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা কতগুলা, ঠিক আছে, তাহলে এটা মিন করতেছে আমরা হচ্ছে কি এখান থেকে nটা বের করব, তবে হচ্ছে কি l এর যে ভ্যালুটা বসাবো সেই ভ্যালুটা হচ্ছে কি এক সেকেন্ডে যতটুকু ডিসটেন্স অতিক্রম করতেছে। ঠিক আছে, দেখো ল্যামডা ইকুয়াল হচ্ছে কি L/n, যেখানে হচ্ছে l টোটাল ডিসটেন্স আর n হচ্ছে তোমার কি যে কতগুলা সংঘর্ষ হয়েছে। এখন আমি যদি চাই যে এক সেকেন্ডে কতগুলো সংঘর্ষ হয়েছে সেটা আমি বের করতে চাচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে এখানে বলতে পারি যে n এর মানটাই আমরা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে n এর যে মানটা হবে তখন সেটা হচ্ছে আমরা l এর যে মানটা বসাবো সেটা হচ্ছে এক সেকেন্ডে অতিক্রান্ত ডিসটেন্স আমরা বসাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাকে যদি বলা হয় প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বা হচ্ছে এক সেকেন্ডে, এটাকে বলা হয় প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বলে আর কি, প্রতি সেকেন্ডে ধাক্কা বা ধাক্কার সংখ্যা, ধাক্কার সংখ্যা। তাহলে আমরা এখানে কি করব যে এল এর যে ভ্যালুটা এটা হচ্ছে কি এক সেকেন্ড অতিক্রান্ত ডিসটেন্স বসাবো। তাহলে এক সেকেন্ড অতিক্রান্ত ডিসটেন্স হচ্ছে আসলে কি আমরা সি, যেটাকে সি আরএমএস বেগ বলি, যে গ্যাসের জন্য যে সবথেকে এফিশিয়েন্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার সি আরএমএস বেগ। এক সেকেন্ডে অতিক্রান্ত ডিসটেন্স তাহলে কি হবে সি আরএমএস হবে। ওকে, আমি আরএমএস সহ লিখি সি আরএমএস, আর নিচে হচ্ছে তোমার কি এন। এই এনটা হচ্ছে তোমার এক সেকেন্ডে তখন ধাক্কার সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা যদি এন এর ভ্যালুটা বসাই, আমরা এখান থেকে যদি বসাই তাহলে হচ্ছে এন ইকুয়াল হবে তোমার সি আরএমএস বাই হচ্ছে তোমার ল্যামডা। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা এক সেকেন্ডে ধাক্কার সংখ্যা এন, এটাকে যদি তুমি 1s লিখে দাও তাহলে সি আরএমএস বাই হচ্ছে ল্যামডা হবে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানা থাকলে এখন হচ্ছে আমরা অঙ্কে চলে যেতে পারবো। তাহলে আমাদের শুরুতে যে ম্যাথগুলো এগুলো হচ্ছে তোমাদের খুবই বেসিক ম্যাথ, জাস্ট হচ্ছে কি ক্যালকুলেটরে বসিয়ে করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা প্রথমটা দেখি। এখানে বলছে হচ্ছে একটি গ্যাস অণু পরপর 20টি ধাক্কার মধ্য দিয়ে এত দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, টোটাল হচ্ছে ধাক্কা কয়টা হয়েছে বলতো 20টি, আর হচ্ছে কি এর এই সময়ে, ঠিক আছে, এই যে 20টি যে ধাক্কা খাইছে এই ধাক্কার সময় সে হচ্ছে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে গড়মুক্ত পথ কত? তাহলে গড়মুক্ত পথের এখানে আমরা কোন সূত্রটা ইউজ করবো? তাহলে ল্যামডা ইকুয়াল হচ্ছে তোমার L/n। তাহলে হচ্ছে টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করছে 3 × 10⁻⁻5 সেন্টিমিটার। এটাকে ইচ্ছা করলে আমরা হচ্ছে মিটারে নিয়ে নিতে পারি। তাহলে হচ্ছে 10⁻2 সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে নিলাম। তো এটাকে কিন্তু মিটারে যে নিতে হতো এরকম কোনো কিছু না, আমরা যদি হচ্ছে সেন্টিমিটারে রাখতাম তাহলে আর কি আমরা হচ্ছে গিয়ে কি গড়মুক্ত পথে যে ভ্যালুটা সেটা হচ্ছে আর কি আমরা সেন্টিমিটার এককেই পাইতাম। তাহলে হচ্ছে 20টি ধাক্কা খাইছে, ঠিক আছে, তাহলে 20 দ্বারা আমরা ভাগ করে দিলাম। তাহলে আমাদের 3 × 10⁻5 আর হচ্ছে -2 হচ্ছে আমরা -7 পেয়ে যাব, ভাগ হচ্ছে তোমার 20। তাহলে আমরা এখানে পাবো 1.5 × 10⁻10 মিটার। তাহলে দেখো এখানে যে ভ্যালুটা এটা কিন্তু এমনিতেই অনেক ছোট, তাহলে তুমি ইচ্ছা করলে সেন্টিমিটার, ন্যানোমিটার, ঠিক আছে, এইগুলো এককে প্রকাশ করতে পারো, মিলিমিটার এককে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। যে প্রমাণ তাপমাত্রা ও চাপে একটি পাত্রে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস আছে, অক্সিজেন অণুর ব্যাসার্ধ হচ্ছে কি 4 অ্যাংস্ট্রম, ধরে গ্যাসটির গড়মুক্ত পথ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমাকে গড়মুক্ত পথ নির্ণয় করতে বলছে, আবার হচ্ছে গিয়ে কিন্তু কারো নাম বলে নাই যে এটা হচ্ছে তুমি ম্যাক্সওয়েলের সূত্র প্রয়োগ করবা, নাকি হচ্ছে তুমি বোলজম্যানের সূত্র প্রয়োগ করবা, নাকি হচ্ছে তুমি ক্লসিয়াসের সূত্র প্রয়োগ করবা। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা হচ্ছে কি ম্যাক্সওয়েলের সূত্রটা প্রয়োগ করবো। তাহলে ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে আমাদের ল্যামডা ছিল কি, যে হচ্ছে কি 1/n π σ² সবার জন্যই ছিল। সিগমা কিন্তু অবশ্যই কি ছিল, ব্যাস, কণার ব্যাস, কিন্তু ব্যাসার্ধ কিন্তু না, আর সামনে একটা √2। ঠিক আছে, এই তো হচ্ছে আমাদের সূত্রটা। এখন জাস্ট আমরা এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে 1/√2। তাহলে দেখো প্রতি একক আয়তনে তোমার কণার সংখ্যা দেয়া আছে কিনা। ঠিক আছে, গ্যাস আছে, অক্সিজেনের অণুর ব্যাসার্ধ হচ্ছে এত, ধরে গ্যাসটির গড়মুক্ত পথ নির্ণয় করো। আচ্ছা, প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাহলে দেখো এখানে তোমাকে যে একক আয়তনে যে কণার সংখ্যা এটা কিন্তু তোমার দেয়া নেই। তাহলে আমাদের কখনো কখনো একক আয়তনে তোমার কণার সংখ্যাটা দেয়া না থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একক আয়তনে যে কণার সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের নির্ণয় করে নিতে হবে। কোন সূত্র থেকে?
পিভি ইকুয়াল এনআরটি সূত্র থেকে। তাহলে চলো আমরা দেখি যে পিভি ইকুয়াল এনআরটি সূত্র থেকে আমরা কীভাবে এটা নির্ণয় করতে পারি। পিভি ইকুয়াল এনআরটি, এন হচ্ছে ছিল মূল সংখ্যা, মূল সংখ্যাটাকে আমরা হচ্ছে এন বাই এন এ দ্বারা প্রকাশ করতে পারি, এন এ আর টি। ঠিক আছে, তো প্রতি একক আয়তনে কণার সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি ভলিউমটাকে যদি এই পাশে নিয়ে যাই, ঠিক আছে, ভলিউমটাকে যদি এই পাশে নিয়ে যাই মানে হচ্ছে কি আমাদের ধরো একটা নির্দিষ্ট ভলিউমে এতগুলা কণা আছে, তাহলে আমরা যদি ভলিউম দ্বারা ভাগ করে দিই তাহলে তো হচ্ছে একক আয়তনে কণার সংখ্যা আমরা পেয়ে যাবো, তাই না? তো আমরা হচ্ছে ভলিউমটা ধরো হচ্ছে কি এই পাত্রে টোটাল এন সংখ্যক কণা ছিল, তো আমি এটাকে হচ্ছে আমি ভলিউম দ্বারা যদি ভাগ করি তাহলে এই পাশে পাবো হচ্ছে আমাদের এন বাই বি, মানে প্রতি একক আয়তনে কণার সংখ্যা, আর বাদ বাকি যেগুলো এগুলো এই পাশে চলে আসবে। ঠিক আছে, তাহলে চলো হচ্ছে কি আমরা এই ভলিউমটাকে নিয়ে নিলাম, তাহলে এই পাশে থাকবে হচ্ছে পি, এন এটা এই পাশে এসে গুণন হয়ে যাবে এন এ, তারপরে হচ্ছে কি আরটি হচ্ছে তোমার নিচে থাকবে আরটি। তাহলে এই ব্যাপারটা দেখো বুঝতে পারছো কিনা। আমাদের অ্যাকচুয়ালি দরকার কি বলতো, একক আয়তনে কণার সংখ্যা, তাহলে আমাদের এন বাই এ বি দরকার, এন বাই বি দরকার। তো এন বাই বি সমান আমরা পাচ্ছি পি এন এ বাই হচ্ছে তোমার আরটি। সুতরাং আমরা বলতে পারি এন বাই ভলিউম সমান পি এন এ বাই হচ্ছে তোমার কি আরটি। তো এই ভ্যালুটা কিন্তু আমাদের খুব জরুরি। অনেক সময় হচ্ছে তোমাকে একক আয়তনে কণার সংখ্যা দেয়া না থাকতে পারে, তোমাকে প্রেসার দেওয়া থাকবে, তাপমাত্রা দেওয়া থাকবে, এই ব্যাপারগুলো দেওয়া থাকলে আমরা হচ্ছে এখান থেকে কী করব, যে আমাদের এনের যে ভ্যালুটা এটা কিন্তু তোমার স্মল এনের যে ভ্যালু সেটা। ঠিক আছে, তো আমি এই পাশে লিখে দিই যে এটা হচ্ছে তোমার স্মল এন এর ভ্যালু। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এই ভ্যালুটা এখানে কত হয়। পি তোমাকে বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে। ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা এবং চাপে, তাহলে হচ্ছে আমরা এখানে প্রমাণ তাপমাত্রা যেটা, প্রমাণ চাপ এবং তাপমাত্রা আমরা 1 ATM বসাই, যদি ATM এককে বসাই তাহলে আমাদের আর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.082 বসাবো আর কি। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের কিন্তু এই যে প্রতি একক আয়তনে যে হচ্ছে কি এই যে ভলিউমটা, এই ভলিউমটা কিন্তু আমরা মিটার কিউব বসাই, যে এত কোণা এতগুলা কোণা পার হচ্ছে মিটার কিউব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের প্যাসকেলি বসাতে হবে, আর আর এর যে ভ্যালুটা এটা হচ্ছে 8.31 হচ্ছে আমাদের বসাতে হবে। তাহলে হচ্ছে চলো আমরা দেখি, এক এটিএম হচ্ছে তোমার 10⁵ প্যাসকেল। প্রমাণ চাপ এবং হচ্ছে প্রমাণ তাপমাত্রা এবং চাপের প্রমাণ চাপ হচ্ছে আমরা জানি 1 ATM, 1 ATM হচ্ছে 10⁵ প্যাসকেল, তাই 10⁵ গুণন অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ভাগ হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে তোমার 8.31, আর টি হচ্ছে তোমার প্রমাণ তাপমাত্রা যেহেতু তাহলে 0°C বা হচ্ছে 273 কেলভিন। তাহলে আমরা এখানে পাচ্ছি 2.65 ইন্টু এখানে যে এন এর ভ্যালুটা সেটা আমরা পাবো 2.65 ইন্টু 10⁻25। ঠিক আছে, এতটি পার মিটার কিউব। এখানে কিন্তু অবশ্যই আমাদের এককটা যেটা হবে সেটা কিন্তু মিটার কিউব এককে হওয়া লাগবে। ঠিক আছে, মিটার কিউব। তাহলে দেখো আমরা হচ্ছে √2 পাইছি, তো এন এর ভ্যালুটা আমরা নির্ণয় করে ফেলছি 2.65 ইন্টু 10⁻25। তারপরে হচ্ছে আমাদের পায়ের ভ্যালু হচ্ছে 3.14, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, সিগমা স্কোয়ার। তো সিগমা কিন্তু হচ্ছে তোমার ব্যাস লাগবে, প্রতিটি অণুর ব্যাস। তো এখানে তোমাকে ব্যাসার্ধ দেওয়া আছে 4 অ্যাংস্ট্রম, তাহলে আমরা যদি এখান থেকে ব্যাসে যেতে চাই তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 দ্বারা গুণন করে 8 অ্যাংস্ট্রম। তো অ্যাংস্ট্রম ব্যাপারটা তো আমাদের জানা আছে তাই না, যে 1 অ্যাংস্ট্রম কত, তো আমাদের হচ্ছে কি 8 অ্যাংস্ট্রম মানে 8 ইন্টু 10⁻⁻10। মাথায় রাখবো 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম কত, 10⁻⁻10। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্কোয়ার, তো হোল স্কোয়ার আমরা হচ্ছে বসিয়ে দেবো। তো এখান থেকে তুমি যে মানটুকু পাবা সেটা হচ্ছে তোমার অ্যান্সার, বাদ বাকিটা হচ্ছে তোমরা নির্ণয় করে ফেলবা, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে দেখো এখানে এক্সট্রা কি ছিল, যে এখানে এন এর যে ভ্যালুটা সেটা তোমার দেওয়া ছিল না, সব কিছুই কিন্তু সেম টু সেম একদম হচ্ছে তোমার যে ইউনিটে দরকার সেই ইউনিটে দেওয়া ছিল, জাস্ট হচ্ছে এন এর যে ভ্যালুটা সেটা দেওয়া ছিল না। তাহলে নোট আকারে এই ব্যাপারটা তুমি মাথায় রাখো যে এন এর ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে এন এর ভ্যালুটা আমরা কীভাবে নির্ণয় করব। ঠিক আছে, এন এর ভ্যালুটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এই ম্যাথটা হচ্ছে কি তোমার গ্রিন কালার যেগুলো এগুলো হচ্ছে তোমাদের বাসার কাজ, মানে এগুলো তোমরা নিজেরাই করতে পারো, মানে সেম টু সেম ইনফরমেশন আগের ম্যাথটার মতোই। তাহলে এটা হচ্ছে তোমার বাসার কাজ। তাহলে চলো পরবর্তী ম্যাথ যেটা সেটা আমরা দেখি, যে কোনো গ্যাসের অণুর কার্যকর ব্যাস, এখানে কিন্তু বেশি সরাসরি দেওয়া আছে এত মিটার এবং গড়মুক্ত পথ হচ্ছে এত। উক্ত গ্যাসের একক আয়তনে
অণুর সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? একক আয়তনের অণুর সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলছে। যদি অণুগুলার মূল গড় বর্গবেগ এত হয় তবে প্রতি সেকেন্ডে সংগঠিত ধাক্কার সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন দেখো যে আমাদের হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে যে ধাক্কার সংখ্যা এই সূত্রটা কিন্তু আমরা পড়ে আসছি, ঠিক আছে? তার মানে আমাদের এই প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যার জন্য যে ব্যাপারটা লাগে এন, যেটা আমরা হচ্ছে কি এন দ্বারা ডিফাইন করছিলাম, সেটা হচ্ছে তোমার ছিল প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা হচ্ছে সি আর এম এস বাই বাই হচ্ছে তোমার ল্যামডা, ঠিক আছে? এটাকে তুমি হচ্ছে কি এন এর লেজে এন প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা এটা লিখে দিতে পারো, ঠিক আছে? তো তাহলে আরও সুন্দর হয়, বা তুমি বাংলায় লিখে ফেলতে পারো, এন যেহেতু আমরা হচ্ছে সংঘর্ষ জানি। তো যাই হোক, এটা ম্যাটার না। তো এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ল্যামডা। তাহলে চলো আমরা দেখি ল্যামডা কীভাবে নির্ণয় করতে পারি। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখান থেকে হচ্ছে ল্যামডার মান নির্ণয় করা খুবই হচ্ছে সিম্পল। তো যেহেতু কারো নাম দেওয়া নেই যে আমরা কোন সূত্রটা ইউজ করবো, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে এখানে ম্যাক্সওয়েলের সূত্রটা ইউজ করব। তাহলে ল্যামডা ইকুয়াল 1/n পাই সিগমা স্কোয়ার হচ্ছে সবার জন্যই। তারপর হচ্ছে আমরা এখানে একটা √2 বসিয়ে দেবো, যেহেতু ম্যাক্সওয়েলের সূত্র আমরা ইউজ করতেছি। ওকে, তাহলে দেখো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে তোমাকে। 1/√2 একক আয়তনে অণুর সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথম অংশে তোমাকে একক আয়তনে অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে, মানে হচ্ছে তোমাকে এখানে ল্যামডা দেওয়া আছে, তাই না? ওকে, গড়মুক্ত পথ এখানে তোমার দেওয়া আছে, তার মানে এখান থেকে তুমি হচ্ছে এন এর মানটুকু নির্ণয় করবা। তো তুমি এটা নির্ণয় করার কোনো ম্যাটার না, এটা তোমরা নির্ণয় করে ফেলবা যে এন ইকুয়াল কত, এটা তোমরা নির্ণয় করো, ঠিক আছে? আর দ্বিতীয় অংশ হচ্ছে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা, এটা চলো আমরা নির্ণয় করে ফেলি, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে সি আর এম এস বেগ কিন্তু দেওয়া ছিল, তাই না? মূল গড় বর্গবেগ হচ্ছে গিয়ে 10 কিউব, তাহলে সি এর ভ্যালু হচ্ছে তোমার 10 কিউব। আর ল্যামডা যেটা এটা তোমার দেওয়া ছিল 2.4 × 10⁻⁸, 2.4 × 10⁻⁸। এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এইখানে যে এককটা আছে যে মিটার পার সেকেন্ড, এখানে যে এককটা সেটার জন্য হচ্ছে মিটার হয়। এখানে যদি তোমার হচ্ছে সেন্টিমিটার দেওয়া থাকতো, যেহেতু হচ্ছে গড়মুক্ত পথে যেটা, এটা হচ্ছে গিয়ে গড়মুক্ত পথটা নর্মালি খুবই ছোটো হয়, ঠিক আছে? এখানে যে ডিস্টেন্সটা, এই যে পথটা, এটা অনেক ছোটো হয়। তো এই ক্ষেত্রে অনেক সময় এখানে কিন্তু মিলিমিটার বা সেন্টিমিটার বা হচ্ছে তোমার ন্যানোমিটার দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে যে এটাকে আমাদের আরএমএস বেগ যেটা, এটা যদি মিটার পার সেকেন্ড থাকে তাহলে অবশ্যই হচ্ছে তোমার কি ওই অংশটাকেও তোমাকে মিটারে নিতে হবে, অথবা এটাকেও সেন্টিমিটার পার সেকেন্ড, মানে হচ্ছে কি সিমিলার ইউনিট হওয়া লাগবে যাতে এককটা কাটাকাটি হয়ে পার সেকেন্ড শুধু থাকে, ঠিক আছে? তো এখানে যেহেতু এটাও মিটার ছিল, এটাও মিটার ছিল, আমাদের এক্সট্রা কোনো কাজ করতে হয় না, ঠিক আছে? তো সতর্কতা হিসাবে আর কি এগুলো লিখে রাখবা, কারণ কখন হচ্ছে এমসিকিউ কি একক দেওয়া থাকে, এটা হচ্ছে কি আমরা যদি প্র্যাকটিস না থাকে বা আমরা সতর্কতা অবলম্বন না করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার 10 কিউব ভাগ হচ্ছে 2.4 × 10⁻⁸। তাহলে আমরা এখানে পাচ্ছি 4.16 ইন্টু 10⁻10t পার সেকেন্ড। তুমি এটাকে পার সেকেন্ডও বলতে পারো ইচ্ছা করলে, ঠিক আছে? তাহলে প্রতি সেকেন্ডে তোমার ধাক্কার সংখ্যা বা সংঘর্ষ সংখ্যা 4.16 × 10⁻10t, মানে চিন্তা করো যে হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ হচ্ছে তোমার সংঘর্ষ হচ্ছে। এটা একটু মানে অনুধাবন, লক্ষ মানে হচ্ছে কি প্রায় 40 লক্ষের উপরে নাকি। ওকে, সরি, এটা তো হচ্ছে লক্ষ না, 10⁻10 থাকলে হচ্ছে হয়তো তোমার 40 লক্ষের কাছাকাছি হইতো। মানে হচ্ছে গিয়ে চিন্তা করো যে 10⁻10 মানে কত শত কোটি। ওকে, তাহলে হচ্ছে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এখানে বলছে কি যে একটি গ্যাস সিলিন্ডারের আয়তন হচ্ছে কি 1.5 মিটার কিউব। ওকে, সিলিন্ডারটিতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের 30 × 10⁻25টি অণু আবদ্ধ আছে, ঠিক আছে? গ্যাস অণুর ব্যাস হচ্ছে গিয়ে কি 25 × 10⁻⁻10 মিটার। পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সমায়তনের ওপর একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হলো। তাহলে এইগুলো কিন্তু খুবই নর্মাল উদ্দীপক, এটা কিন্তু বোর্ডে একটা কোয়েশ্চেন, দেখো বোর্ডে আসছে এই কোয়েশ্চেনটা। তো তোমাকে বলছে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে আমরা আগের ক্লাসে করে ফেলছি, এটা হচ্ছে কি তুমি নিজে করা লাগবে প্রথমটা যেটা। ওকে, দ্বিতীয়ত বলছে যে খালি সিলিন্ডারে যুক্ত করায় গ্যাসের অণুর গড়মুক্ত পথের পরিবর্তন হবে কিনা, ঠিক আছে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও, ঠিক আছে? গড়মুক্ত পথের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে চলো আমরা দেখি গড়মুক্ত পথের যে সূত্রটা ছিল যে ল্যামডা ইকুয়াল 1/n
এন পাই সিগমা স্কোয়ার রুট ওভার এন। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে যদি অন্য একটা পাত্রের সাথে এরকমভাবে যুক্ত করা হয়, তাহলে কণার যে হচ্ছে বেশ কিন্তু চেঞ্জ হচ্ছে না। পাই তো এমনিতেই কনস্ট্যান্ট, এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, রুট ওভার 2 হচ্ছে চেঞ্জ হচ্ছে না। আমরা এখানে বলতে পারি যে এন যেটা প্রতি একক আয়তনে যে কণার সংখ্যা যে ছিল, এই এনটা কিন্তু এখন চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? ধরো হচ্ছে গিয়ে আগে যে পাত্রটা ছিল যে 1.5 মিটার কিউব, এই 1.5 মিটার কিউবে তোমার হচ্ছে গিয়ে কি কতগুলো কণা ছিল? যে 30 ইন্টু 10⁻25টি কণা ছিল, ঠিক আছে, 1.5 মিটার কিউবে। তো আমি যখন হচ্ছে গিয়ে পাত্রটা দ্বিগুণ করছি, মানে সিমিলার টাইপের অন্য একটা পাত্র যেটা হচ্ছে গিয়ে কি অবস্থায় ছিল, শূন্য অবস্থায় ছিল, মানে খালি সিলিন্ডার, তো তখন কিন্তু টোটাল হচ্ছে গিয়ে কি আয়তন কত হয়ে গেছে? তোমার 3 মিটার কিউব হয়ে গেছে। তাহলে আগে হচ্ছে তোমার 1.5 মিটার কিউবে ছিল হচ্ছে এতগুলা কণা, আর এখন হয়েছে কি তোমার 3 মিটার কিউবে এতগুলা কণা। তার মানে হচ্ছে গিয়ে কি দ্বিতীয় অবস্থায় আমার কিন্তু প্রতি একক আয়তনে কণার সংখ্যা কমে গেছে অনেক, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে গিয়ে জাস্ট যদি আমরা ব্যাপারটা অনুধাবন করতে চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে আমাদের যে গড়মুক্ত পথ, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে এটা কিন্তু তোমার প্রতি একক আয়তনে কণার সংখ্যার ব্যস্তানুপাতিক। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার কি হবে, যে যেহেতু প্রতি একক আয়তনে তোমার কণার সংখ্যা কমে গেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই ল্যামডা বাড়বে, মানে গড়মুক্ত পথ বাড়বে। তো এটাই তোমার একদম হচ্ছে গিয়ে কি, যে গাণিতিক বোর্ড পরীক্ষা যখন আসবে তখন তুমি একদম হচ্ছে গিয়ে কি সংখ্যাগত মান বের করে দেখাবা, ঠিক আছে। বোর্ড পরীক্ষা যখনই তোমাকে আসবে তখন তুমি সংখ্যাগত মান বের করে দেখাতে হবে। তাহলে শুরুতে হচ্ছে তুমি ল্যামডা ওয়ান বের করলা, ল্যামডা ওয়ান হচ্ছে কি 1/n পাই সিগমা স্কোয়ার। তো যেহেতু এন চেঞ্জ হবে তাহলে এন ওয়ান দিলা আর রুট ওভার 2 থাকবে, ঠিক আছে। তো শুরুতে যে এন ওয়ান, এই এন ওয়ানটা আবার কত হবে? এন ওয়ান সমান তোমার হবে যে তোমার টোটাল হচ্ছে গিয়ে গ্যাসের কণা ছিল 30 ইন্টু 10⁻25, আর এটা ছিল 1.5 মিটার কিউবে, ঠিক আছে। 1.5 মিটার কিউব দ্বারা আমরা ভাগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম একক আয়তনে কণার সংখ্যা। তাহলে এন ওয়ানের মান বসিয়ে দিলা, রুট ওভার 2 এর মান বসিয়ে দিলা, পায়ের মান বসিয়ে দিলা, সিগমার মান দেওয়া ছিল, ঠিক আছে। তো এই ব্যাপারের জন্য আমরা পাইলাম হচ্ছে কি কত বলতো, যে ল্যামডা ওয়ান পাইছি। আর ল্যামডা টু এর মানটাও সেমভাবে বের করবা। ল্যামডা টু যেটা, ল্যামডা টু এর মানটাও তোমরা সেমভাবে নির্ণয় করবা, তবে এটা হচ্ছে তোমার এন টু হবে, এন টু পাই সিগমা স্কোয়ার রুট ওভার 2, ঠিক আছে। তো তোমার হচ্ছে এন টু এখানে যেটা হবে, এন টু হচ্ছে তোমার অনুর সংখ্যা কিন্তু চেঞ্জ হয়নি, তোমার জাস্ট হচ্ছে একটা শূন্য পাত্রে, মানে হচ্ছে ধরো এটা একটা রুম, এই রুমে হচ্ছে আমি একা আছি, পাশে হচ্ছে আরেকটা রুম আছে, তো মাঝখানে একটা দেয়াল আছে, তো হচ্ছে আমি দেয়ালটা কি করে ফেললাম, ভেঙে ফেললাম। তাহলে হচ্ছে এখন কি হলো, যে আমার যে হচ্ছে কি পরিমাণ, এটা তো সেমই থাকতেছে, আমার পরিমাণ মানে বর চেঞ্জ হয় নাই, বা আমার যে ওয়েট, ঠিক আছে, এই ওয়েটে যে অনুসংখ্যা, সেই অনুসংখ্যা কিন্তু চেঞ্জ হয় নাই। আমার যে হচ্ছে গিয়ে কি আকৃতি, শেপ, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো এখানে হচ্ছে তোমার গ্যাসের যে তোমার সিগমা ছিল, মানে ব্যাস ছিল, এই ব্যাসও কিন্তু চেঞ্জ হবে না। তারপর হচ্ছে তোমার ব্যাস চেঞ্জ হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে টোটাল যে কণার সংখ্যা, এই কণার সংখ্যাও কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র ভলিউমটা চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এন টু হচ্ছে তোমার 30 ইন্টু 10⁻25 থাকতেছে, মানে টোটাল যে কণার সংখ্যা, টোটাল কণার সংখ্যা সেম টু সেমই থাকতেছে, জাস্ট হচ্ছে গিয়ে এখন 3 দ্বারা ভাগ হবে। আগে ছিল হচ্ছে 1.5 মিটার কিউব, এখন যেহেতু হচ্ছে গিয়ে কি সেম টাইপেরই অপর একটি কালি সিলিন্ডার, পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সময় আয়তনের, ঠিক আছে, মানে হচ্ছে আগে যে 1.5 মিটার কিউব ছিল, তো এটার সাথে হচ্ছে আরও 1.5 মিটার কিউব আর কি যোগ হবে। তো 3 এর পরিবর্তে তুমি ইচ্ছা করলে ভেঙে 1.5 প্লাস 1.5 বলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো যখন হচ্ছে তোমার খালি পাত্র যোগ করছো, তখন টোটাল যে কণার সংখ্যা সেটাও চেঞ্জ হবে না, কণার যে হচ্ছে গিয়ে ব্যাস সেটাও চেঞ্জ হবে না, জাস্ট আয়তনের যে হচ্ছে কণার সংখ্যা ছিল সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, নির্ণয় করে আবার হচ্ছে সূত্রের মান বসিয়ে দিবা, তুমি হচ্ছে একদম ক্যালকুলেট করে দেখিয়ে দিবা যে এই যে আমাদের হচ্ছে গিয়ে নর্মালি তো আমরা বুঝেই ফেলছি যে তোমার হচ্ছে গিয়ে এন এর মান যেহেতু হচ্ছে তোমার কমছে, তাহলে ল্যামডার মান বাড়বে, ঠিক আছে। এটা আমরা হচ্ছে শুরুতেই বুঝে ফেলছি, এটা জাস্ট হচ্ছে গিয়ে আবার একটু ব্যাখ্যা করবা। তো তোমরা হচ্ছে গিয়ে এটা নিজে করে দেখবা যে হচ্ছে এই ব্যাপারটা মিলতেছে কিনা আমাদের। আমরা কিন্তু আগে হচ্ছে বলে ফেলছি যে হচ্ছে ল্যামডার মান কী হবে, বাড়বে। ওকে, তাহলে তোমার অবশ্যই গড়মুক্ত পথের পরিবর্তন হবে। তাহলে চলো আমরা পরবর্তী মেথে চলে যাই। এখানে কি বলছে যে এসটিপিতে গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। তো এগুলো আমাদের প্রথম অংশের পড়া ছিল। তো তোমাকে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে অণুর ব্যাস এত, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা এত,
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অণুগুলার গড় মূল গড় বর্গবেগ এত। তো এই ইনফরমেশনগুলো দেয়া আছে। তোমাকে বের করতে বলছে কি প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোন ক্ষেত্রে বেশি, ক্লোসিয়াস, বোল্টজম্যান নাকি হচ্ছে তোমার ক্লোসিয়াস নাকি বোল্টজম্যান, এই দুইজনেরটা কিন্তু তোমাকে কম্পেয়ার করতে বলছে। তাহলে চলো আমরা দেখি ব্যাপারটা। ক্লোসিয়াস এবং হচ্ছে তোমাকে কি বোল্টজম্যান, এই দুইজনের ব্যাপারটা তুলনা করতে বলছে। প্রতি সেকেন্ডে সংঘটিত সংখ্যা, ধাক্কার সংখ্যা। তাহলে একটা ব্যাপার একটু আগে কিন্তু হচ্ছে আমরা বলছিলাম, দেখো যে হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে সংঘটিত ধাক্কার সংখ্যা যেটা, এটা কিন্তু ছিল হচ্ছে তোমার CRMS ভাগ হচ্ছে তোমার ল্যামডা। তো তুমি যদি হচ্ছে কি এই প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যার সাথে এই ল্যামডার একটা সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে তুমি দেখো যে কেমন সম্পর্ক, তাদের মধ্যকার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমার যদি ল্যামডার মান কম হয় তাহলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বেশি হবে, ল্যামডার মান যদি কম হয় তাহলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা বেশি। ঠিক আছে, উল্টাভাবে তোমার যদি ল্যামডার মান বেশি হয় তাহলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা কম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো তোমাকে বের করতে বলছে যে কোন ক্ষেত্রে সংঘর্ষের সংখ্যা, ঠিক আছে, প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোন ক্ষেত্রে বেশি। তো আমরা হচ্ছে কি করব, যে এই যে আমাদের ক্লোসিয়াস এবং হচ্ছে কি বোল্টজম্যান দুইজনের জন্যই আমরা ল্যামডাটা বের করব। ঠিক আছে, আমরা ল্যামডাটা নির্ণয় করে দেখব। উপরে কিন্তু সব ইনফরমেশন তোমার দেয়া আছে, অণুর ব্যাস দেয়া আছে, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা। তো এইটা হচ্ছে তোমার প্রতি ঘন সেন্টিমিটারে দেয়া আছে। তো এটা কিন্তু হচ্ছে আমরা প্রতি মিটার কিউবে বের করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ব্যাপারটাকে একটু দেখে ফেলি যে আমরা এই কনভার্সনটা কীভাবে করব। কনভার্সনের জন্য তোমরা হচ্ছে গিয়ে হিমেল ভাইয়ের চ্যানেলে আমার একটা ক্লাস আছে একক রূপান্তর, তো তোমরা হচ্ছে ওই ক্লাসটা দেখে ফেললে খুব ইজিলি হচ্ছে একক রূপান্তর করে ফেলতে পারবা। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে যদি বলি 6 × 10⁻²2t কণা পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1/সেন্টিমিটার কিউব। তাহলে এখানে যে সি এর যে ভ্যালুটা, সি এর ভ্যালুটা বসাই দিলে হচ্ছে আমরা মিটার কিউব পেয়ে যাব। তাহলে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে তোমার 6 × 10⁻²2, এটা তো তোমার থাকবেই 20, 10⁻20। আর সি এর যে ভ্যালুটা, সি এর ভ্যালু হচ্ছে তোমার 10⁻²। ঠিক আছে, 10⁻²। আর এই যে কিউবটা, এটা কিন্তু তোমার সি এর উপরেও ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব। এখান থেকে আমরা পেয়ে গেলাম মিটার কিউব, মানে প্রতি মিটার কিউবে এতগুলো হচ্ছে তোমার কণার সংখ্যা আছে। এই যে এটা হচ্ছে আমাদের মেইন কাজ বা প্রথম কাজ, এই যে এই ভ্যালুটা নির্ণয় করা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, এখানে আমরা পাবো কত বলো তো, প্রতি মিটার কিউবে, প্রতি মিটার কিউবে আমরা পাবো 6 × 10⁻40। ঠিক আছে, উপরে উঠে তো প্লাস হবে, তাহলে 26। অ্যাকচুয়ালি এটা কিন্তু দেখো বেশি হওয়ার কথা, কারণ প্রতি সেন্টিমিটার কিউবে আছে কত, যে 6 × 10⁻20t, এটা প্রতি সেন্টিমিটার কিউব মানে 1 সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউব থেকে 1 মিটার কিউবটা কিন্তু হচ্ছে কি বেশি জায়গা, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আমাদের কণার সংখ্যাও বেশি হবে। তো আমরা ফাইনালি কিন্তু 6 × 10⁻26 পাইছি, মানে হচ্ছে কণার সংখ্যা বেশি পাইছি পার মিটার কিউবে। তো হচ্ছে কি আমরা এখান থেকে এন এর মানটা আমরা নির্ণয় করে ফেলছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে এন এর মান নির্ণয় করে ফেলছি। ওকে, অনুসংখ্যা নির্ণয় করে ফেলছি, স্বাভাবিক তাপমাত্রা, আর অন্য কোনো কিছু তো দরকার নেই। তো আমরা যদি এখন বলি, আমি এখানে হচ্ছে একদম যে সংখ্যা অত মান বের করে তোমাদের দেখাবো এরকম না, আমি হচ্ছে কি মেইনলি হচ্ছে কনসেপ্টটা দেখাবো যে আমি যদি ল্যামডা ক্লোসিয়াসের জন্য যদি বলো, ক্লোসিয়াস, তাহলে তার জন্য সূত্রটা কি 1/n π∑²। ঠিক আছে, তো তুমি হচ্ছে এখানে এন এর মান জানো, পায়ের মান জানো, সিগমার মান জানো, বসিয়ে তুমি একটা মান পাবা। ঠিক আছে, এটা একদম যে তোমাকে হচ্ছে কি একদম নির্ণয় করতে হবে এরকম কিন্তু না। দ্বিতীয়ত হচ্ছে তোমার বোল্টজম্যান, ল্যামডা বোল্টজম্যান বি লিখলাম আমি। ঠিক আছে, তাহলে 1/4n π∑², n π∑² তো থাকবে, সামনে একটা 4 হবে বোল্টজম্যানের জন্য, তাই না? তো হচ্ছে আমরা যদি এখানে ব্যাখ্যা করি জাস্ট মৌখিকভাবে, তাহলে আমরা বলবো কি, দেখো যে দুইজনের জন্যই তোমার n π∑² ছিল, n π∑² ছিল। তো বোল্টজম্যানের জন্য কিন্তু 4 দ্বারা ভাগ, যে কারণে হচ্ছে আমরা বলতে পারি এই বোল্টজম্যানের জন্য তোমার এই ল্যামডা যেটা, এই ল্যামডার মানটা কিন্তু কমে গেছে,
কারণ যেহেতু হচ্ছে সিমিলার অংশ থাকা সত্ত্বেও তুমি একটা বড় সংখ্যা দ্বারা মানে একটা সংখ্যা দ্বারা 4 সংখ্যা দ্বারা ভাগ করছো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার বোল্টজম্যানের জন্য তোমার ল্যামডাটা কি হবে, কম হবে। তো ল্যামডার মান কম হওয়া মানে কি, তোমার প্রতি সেকেন্ডে দাগার সংখ্যা বেশি, তার মানে আমরা বলতে পারি তোমার হচ্ছে গিয়ে বোল্টজম্যানের জন্য প্রতি সেকেন্ডে তোমার দাগার সংখ্যা বেশি হবে। ঠিক আছে, তাহলে এন অফ বি এন অফ বি মানে প্রতি সেকেন্ডে দাগার সংখ্যা বোল্টজম্যানের সূত্রের জন্য গ্রেটার দেন এন অফ ক্লোসিয়াস। ঠিক আছে, আমি জাস্ট এরকমভাবে মৌখিকভাবে বলে দিলাম। তোমরা যে কাজটা করবা এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একদম সূত্র অনুসারে, এটাকে তো আমরা বলছি প্রতি সেকেন্ডে দাগার সংখ্যা, তাহলে হচ্ছে ধরো তুমি ক্লোসিয়াসের জন্য একটা লিখলা, ক্লোসিয়াসের জন্য তোমার হচ্ছে গিয়ে কি ল্যামডা লিখলা, তারপর হচ্ছে বোল্টজম্যানের জন্য এন বি লিখলা, বোল্টজম্যানের জন্য হচ্ছে তোমার ল্যামডা বি লিখলা, লিখে অনুপাত আকারে দেখাবা যে হচ্ছে কোন ক্ষেত্রে বেশি হবে বা কোন ক্ষেত্রে কম হবে, একদম সংখ্যাগত মান বের করে। আর সি যেটা, সি তো হচ্ছে সবার জন্য সেম। ঠিক আছে, তুমি যদি একদম হচ্ছে কি সৃজনশীল যদি আসে তোমার বোর্ডের জন্য, তাহলে অবশ্যই তোমার সব থেকে বুদ্ধিমানের কাজ হবে একদম সব কিছু হচ্ছে সঠিকভাবে দেখানো। ঠিক আছে, একদম মান নির্ণয় করে দেখানো, মানে হচ্ছে এটার জন্য ক্লোসিয়াসের জন্য ল্যামডা বের করবা, ক্লোসিয়াসের জন্য হচ্ছে তোমার কি করবা, যেহেতু আমাদের এখানে আরএমএস বেগও দেওয়া ছিল, ঠিক আছে আরএমএস বেগও দেওয়া ছিল, তাই ক্লোসিয়াসের জন্য তোমার হচ্ছে কি এন এর মান বের করবা, সি আরএমএস বেগ ল্যামডা হচ্ছে প্রতি সেকেন্ডে দাগার সংখ্যা। ঠিক একইভাবে বোল্টজম্যানের জন্য তুমি হচ্ছে গিয়ে ল্যামডা বের করবা, বোল্টজম্যানের জন্য প্রতি এক সেকেন্ডে দাগার সংখ্যা নির্ণয় করবা। তো এরকমভাবে হচ্ছে আমি এখানে যে অংশটা সামারি করলাম, তুমি অ্যাডমিশন টেস্টের জন্য আসলে জাস্ট হচ্ছে এরকম অনুপাত আকারে দেখিয়ে দিবা। ঠিক আছে, মানে এখান থেকে যে মেইন যে সম্পর্কটা, যে ল্যামডা কম মানে হচ্ছে তোমার এন বেশি, তো আমরা হচ্ছে ল্যামডা কোনটার বেশি বা কম এখান থেকে আমরা জাস্ট দেখাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। আমাদের গড়মুক্ত পথ রিলেটেড এই ম্যাথগুলাই ছিল, মানে খুবই বেসিক ম্যাথ, কমন ম্যাথ। তো তোমরা হচ্ছে ম্যাথগুলো একটু যদি দেখো তাহলেই পারবা। তো আমরা হচ্ছে জলীয় বাষ্প এবং বায়ুচাপের যে অংশটা সেখানে হচ্ছে আমরা যাব। তো এখানে আমরা বেসিক যে কথাবার্তা মানে প্রাথমিক যে আলোচনা, জাস্ট আমরা একটু ইন্ট্রোডিউস হব এই অংশটুকুই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানতে হবে যে জলীয় বাষ্প এবং বায়ুচাপ এই টপিকের আন্ডারে যে বাষ্প এবং গ্যাস, মানে বাষ্প কি এবং হচ্ছে গ্যাস আসলে কি, দুটার মধ্যে কি আদৌ কি কোনো তফাৎ আছে নাকি হচ্ছে নেই। বাষ্প এবং গ্যাসের মধ্যে কিন্তু অবশ্যই একটু চেঞ্জ আছে। ঠিক আছে, একটু তফাৎ আছে। তাহলে চলো আমরা তফাৎটা একটু দেখে নিই যে বাষ্প এবং গ্যাসের মধ্যে মেইন পার্থক্যটা আসলে কি। যে আমরা যে এনভায়রনমেন্টে বাস করি, যে স্বাভাবিক তাপমাত্রা এবং হচ্ছে চাপ, বা নর্মালি হচ্ছে আমি যদি বলি আমাদের পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাপমাত্রা ধরো হচ্ছে গিয়ে 25-30 বা ম্যাক্সিমাম 40, শীতকালে হচ্ছে ধরো 5, ঠিক আছে, বা মিনিমাম 2-3 আমাদের দেশের জন্য। তো নর্মালি হচ্ছে এই নর্মাল পরিবেশে যে পদার্থগুলা গ্যাসীয় অবস্থায় থাকে, ঠিক আছে, এই যে আমাদের স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ, আমি এখানে এনটিপি বললাম। ঠিক আছে, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে, বা চাপেরও দরকার নেই, তুমি হচ্ছে স্বাভাবিক টেম্পারেচারে, ঠিক আছে, স্বাভাবিক টেম্পারেচারে যেগুলা তোমার গ্যাসীয় অবস্থায় থাকে, যে সকল পদার্থ তোমার বায়বীয় অবস্থায় থাকে, ঠিক আছে, বায়বীয় অবস্থায় থাকে, তো সেইগুলোকে আমরা বলতেছি হচ্ছে তোমার গ্যাস। ধরো আমাদের এই যে নর্মাল টেম্পারেচার, এই নর্মাল টেম্পারেচারেই কিন্তু তোমার অক্সিজেন কী অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে, বা হচ্ছে তোমার নাইট্রোজেন কী অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে। তো এই যে স্বাভাবিক তাপমাত্রায় তোমার এই পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় আছে, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে গ্যাস। আর বাষ্প কোনগুলা, ধরো হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় সে হচ্ছে গ্যাসীয় অবস্থায় নেই, ধরো কঠিন অবস্থায় আছে অথবা হচ্ছে লিকুইড অবস্থায় আছে। তুমি পানির কথা চিন্তা করতে পারো, আমাদের নর্মাল টেম্পারেচারে পানি কী অবস্থায় থাকে, যে হচ্ছে তোমার ম্যাক্সিমাম যদি আমরা বলি যে সে হচ্ছে গিয়ে লিকুইড। আর তাপমাত্রা যদি কমে কমে অনেক বেশি কমে যায়, আমাদের দেশে তাও বরফ হয় না, যে তোমার হচ্ছে কি অনেক দেশ আছে যেখানে তাপমাত্রাটা নর্মালি হিমাঙ্কের নিচে চলে যায়, সেখানে হচ্ছে বরফ অবস্থাও থাকতে পারে। তার মানে দেখো স্বাভাবিক তাপমাত্রায় পানি হচ্ছে নর্মালি তরল অবস্থায় আমরা পাচ্ছি। তো এই পানিটাকেও কিন্তু আমরা বাষ্পে রূপান্তর করতে পারি কিভাবে, অনেক বেশি তাপমাত্রায় নিয়ে যাই। ঠিক আছে, তাহলে দেখো যে স্বাভাবিক তাপমাত্রায় যে সকল পদার্থ বায়বীয় অবস্থা আছে তাদেরকে আমরা গ্যাস বলতেছি। আর স্বাভাবিক তাপমাত্রায় যেগুলো আছে হচ্ছে ধরো তোমার কঠিন অথবা হচ্ছে তোমার কি লিকুইড, কিন্তু তাপমাত্রা পরিবর্তন করে মানে তাপমাত্রা বৃদ্ধি করে সেগুলোকে হচ্ছে আমরা গ্যাসে রূপান্তর করতে পারি। তো এই যে আমরা গ্যাসে রূপান্তর করলাম সেগুলোকে আমরা বলতেছি বাষ্প। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি করে বায়বীয়তে পরিণত করা বা গ্যাসে কনভার্ট করা, বায়বীয় পদার্থে রূপান্তর করা, পদার্থে রূপান্তর করা। দেখো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা।
তাহলে আমাদের বাষ্প হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে আমাদের হচ্ছে গ্যাসে রূপান্তর করতে হয়, আর গ্যাস হচ্ছে গিয়ে নর্মাল অবস্থায় এসে গ্যাসীয় অবস্থায় থাকে বা হচ্ছে গিয়ে বায়বীয় অবস্থায় থাকে। তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক যে বেসিক ডেফিনেশনটা। তো আমরা হচ্ছে গিয়ে আরেকটু যদি হচ্ছে গিয়ে ডিটেলসে বা একদম হচ্ছে গিয়ে মেইন যে থিম সেখানে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা বলবো যে বাষ্প যেগুলো, ঠিক আছে, বাষ্পকে আমরা হচ্ছে নর্মালি জাস্ট চাপ প্রয়োগ করি, ঠিক আছে। আমি যদি হচ্ছে গিয়ে তাকে তরলে রূপান্তর করতে চাই, তাহলে জাস্ট চাপ প্রয়োগ করেই, যেহেতু আমাদের নর্মাল যে টেম্পারেচার, এই নর্মাল টেম্পারেচারে সে হচ্ছে কী অবস্থায় থাকে, যে লিকুইড অবস্থায় থাকে। আর নর্মালি হচ্ছে কি সে হচ্ছে কি বেশি তাপমাত্রা প্রয়োগ করে তাকে আমরা হচ্ছে গ্যাসে রূপান্তর করতে পারি। তো আমি যদি এই বাষ্প যেগুলা, এই বাষ্পগুলাকে জাস্ট চাপ প্রয়োগ করে, ধরো হচ্ছে আমি চাপ অনেক বাড়িয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাকে কি করা পসিবল, তরল করা পসিবল। আর গ্যাস যেগুলা সেইগুলাকে কিন্তু আমাদের নর্মাল তাপমাত্রায়ও যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করা সত্ত্বেও তাকে তরল করা যায় না, ঠিক আছে। তাকে হচ্ছে গিয়ে তরল করার জন্য আমাদের হচ্ছে গিয়ে আরও টেম্পারেচারটা হচ্ছে গিয়ে কমিয়ে নিতে হয়, ঠিক আছে। তো এই ব্যাপারে হচ্ছে কি আমরা দু একটা কথাবার্তা দেখবো, যে সংকট তাপমাত্রা বা সংকট চাপ। জাস্ট তোমরা ডেফিনেশনের জন্য আপাতত হচ্ছে ব্যাপারগুলো একটু লিখে রাখতে পারো, যে হচ্ছে গ্যাসের ডেফিনেশন কোনটা, বাষ্পের ডেফিনেশন কোনটা, আর হচ্ছে মেইন থিম কোনটা। আমি মেইন থিমটা আবার একটু বলি। বাষ্পকে তুমি হচ্ছে গিয়ে কি চাপ প্রয়োগ করেই, ঠিক আছে, জাস্ট চাপের পরিবর্তন করে, মানে ধর হচ্ছে চাপ অনেক হচ্ছে বাড়িয়ে দিলা, এই চাপের প্রয়োগ করেই তুমি কি করতে পারো, তাকে লিকুইডে রূপান্তর করতে পারো। আর গ্যাসকে কিন্তু জাস্ট হচ্ছে তুমি চাপ প্রয়োগ করেই কি করতে পারো না, লিকুইড করতে পারো না। তাকে হচ্ছে গিয়ে কি তাপমাত্রারও কিছুটা হচ্ছে গিয়ে কি শর্ত থাকে, যে তাপমাত্রাটা হচ্ছে যথেষ্ট পরিমাণ কমাতে হয়। ওকে, এই অংশটা হচ্ছে তোমরা লিখে ফেলতে পারো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি যে আমাদের বাষ্প এবং হচ্ছে কি গ্যাসের মধ্যকার কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো হচ্ছে আমাদের জানা থাকতে হবে। তো চলো আমরা একটু পার্থক্যটা দেখি। তো এখানে হচ্ছে তোমাদের জন্য যে পার্থক্যগুলো বা হচ্ছে মেইন যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আমি তোমাদের মানে স্লাইডে অ্যাড করে দিছি। তোমরা যে কাজটা করতে পারো, এটা হচ্ছে তোমরা নিজেরা পড়ে ফেলতে পারো। আর এখানে আমি হচ্ছে যে ব্যাপারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলোকে আমি একটু মার্ক করে দেবো। জাস্ট এইগুলো হচ্ছে কি তোমাদের পড়ার জন্য, মানে অনেক যে বেশি হচ্ছে কি কঠিন এরকম কোনো কিছু না। তো সেজন্য স্লাইডে আর কি অ্যাড করে রাখছি সবগুলো, যাতে তোমরা নিজেরাই দেখে নিতে পারো। তাহলে দেখো, পার্থক্যের বিষয়গুলো অনুধাবনমূলক কোয়েশ্চেন আর কি অনেক সময় আসতে পারে, যে অস্তিত্বের ব্যাপারটা। যে বাষ্প কিন্তু আমরা আগেই বলছি কি, যে হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচারে কিন্তু বাষ্প তরল অবস্থায় থাকে, ঠিক আছে। যে পদার্থটা তরল অবস্থায় থাকে, তারপরে আমি তাপমাত্রা বৃদ্ধি করলে হয়তো সে কি হচ্ছে, বাষ্পে রূপান্তর হচ্ছে। তাই নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সমতুল্য অবস্থা, ঠিক আছে, নর্মালি হচ্ছে তরলের মতোই থাকে। বা হচ্ছে কি আমি বাষ্প আকারে যদি দেখি, তাহলে সেটাও কিন্তু হচ্ছে গিয়ে একদম বায়বীয় পদার্থ হয়ে যায় এরকম না। আমরা হচ্ছে গিয়ে এরকমও দেখি যে বাষ্পবিন্দু উড়ে যাচ্ছে, ঠিক আছে, গ্যাসেই, তবে হচ্ছে তরলের সমতুল্য অবস্থার সাথে আমরা আর কি চিন্তা করতে পারি, যে উচ্চ তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হয় এবং হচ্ছে নিম্ন তাপমাত্রায় ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে যায়। মানে আমি যদি তাপমাত্রা কমিয়ে ফেলি, তাহলে হচ্ছে আবার কিন্তু মানে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসি, তাহলে সে কিন্তু আবার তরলে রূপান্তরিত হবে মাস্ট। আর গ্যাস হচ্ছে গিয়ে কি যে কোনো তাপমাত্রা এবং চাপে অস্তিত্ব থাকতে পারে, ঠিক আছে। তাহলে বাষ্পের অস্তিত্ব কিন্তু সবসময় নাও থাকতে পারে, আমি নর্মাল টেম্পারেচারেই সে হচ্ছে গিয়ে কি লিকুইড হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কি আচরণ। আদর্শ গ্যাস সূত্র মেনে চলে না, কারণ এটি হচ্ছে তরলের সাথে ভারসাম্যে থাকে। আর আদর্শ গ্যাস সূত্র মেনে চলে যদি হচ্ছে আমরা একদম আদর্শ গ্যাস কিন্তু পাই না, কিন্তু এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে হচ্ছে ধরো সে কিছুটা হইলেও আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করতেছে। তরলের চেয়ে কম ঘনত্বযুক্ত, তবে গ্যাসের চেয়ে বেশি ঘনত্বযুক্ত তরলের তুলনায়, মানে এই ডেফিনেশনগুলো বা হচ্ছে পার্থক্যগুলো তোমরা হচ্ছে নিজেরা পড়ে ফেলবা। তারপর হচ্ছে আমাদের বাষ্পচাপ হচ্ছে বায়ুচাপ। তাহলে বাষ্পচাপ আসলে কোনটা, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে বাষ্প সর্বাধিক যে চাপ প্রদান করতে পারে তাকে হচ্ছে আমরা বলতেছি বাষ্পচাপ। আর বায়ুচাপ কোনটা, বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা বলতেছি হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। তাই বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে কি আমাদের আবদ্ধ ওইরকম করতেছি না, জাস্ট হচ্ছে কি নর্মালি সে মুক্ত অবস্থায় আছে, আর সে হচ্ছে কি প্রতি একক ক্ষেত্রফলে তার ওজনের জন্য যে চাপটা প্রয়োগ করতেছে সেটা, ঠিক আছে। আর বাষ্পচাপটা হচ্ছে কি আমি কোনো একটা স্থানে তাকে আবদ্ধ করছি, তাহলে ওই পাত্রের যে আসলে সেই কি প্রেশারটা প্রয়োগ করতেছে। আচ্ছা, তারপরে আবার সেমভাবে বাষ্পচাপ এবং হচ্ছে বায়ুচাপ, এই দুটারও পার্থক্যটা তোমরা একটু পড়ে ফেলবা। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি হচ্ছে তোমাদের রেসপন্স করতে চেষ্টা করব।
তারপরে আমি একটু পরে দেখি আসলে হচ্ছে গিয়ে কোথাও যদি কোনোটা হচ্ছে তোমাদের একটু ঝামেলা হয়। সবগুলা পরেই বুঝবা, মানে না বুঝার ওইরকম কোনো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এগুলো তাহলে তোমরা পড়ে ফেলিও। তারপর হচ্ছে আমাদের সংকট তাপমাত্রা। ঠিক আছে, আমরা একটু আগে হচ্ছে বলছিলাম যে নর্মালি তোমার গ্যাসীয় উপাদান যেগুলো, এইগুলাকে তুমি শুধুমাত্র প্রেশার প্রয়োগ করে, ঠিক আছে, জাস্ট তুমি চিন্তা করতেছো যে আমি অনেক বেশি প্রেশার দেবো, তাকে আমি লিকুইড করে ফেলবো, এটা কিন্তু হচ্ছে কি পসিবল হয় না। ঠিক আছে, একটা তাপমাত্রারও শর্ত থাকে, যেমন মিনিমাম তাপমাত্রা হচ্ছে এত পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, অন্তত এই পর্যন্ত নিতে হবে মিনিমাম। ঠিক আছে, এর থেকে কমও যদি আমি নিই তাহলে হচ্ছে গিয়ে আরও বেটার, কিন্তু অন্তত এই তাপমাত্রায় নিয়ে তাকে আমি হচ্ছে প্রেশার দিয়ে তাকে লিকুইড করতে পারবো, এটা গ্যাসের জন্য। ঠিক আছে, আর বাষ্পের জন্য আমরা বলছিলাম যে তুমি জাস্ট প্রেশার প্রয়োগ করেই মানে নর্মাল তাপমাত্রায় আর কি, নর্মাল তাপমাত্রায় জাস্ট প্রেশার প্রয়োগ করে তাকে লিকুইডে নিয়ে নিতে পারো। ঠিক আছে, যদি তাপমাত্রা কম মানে হালকা পরিমাণ বৃদ্ধি করো। তাহলে দেখো সংকট তাপমাত্রা কোনটা, যে কোনো গ্যাসের সংকট তাপমাত্রা বা এটাকে আমরা হচ্ছে সন্ধি তাপমাত্রাও বলি, হলো সেই নির্দিষ্ট তাপমাত্রা যার উপরে গ্যাসটিকে উচ্চ চাপ প্রয়োগ করেও তরলে রূপান্তর করা যায় না। ঠিক আছে, ব্যাপারটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। রসায়নের ব্যাপার যদি ওইটা, তো তোমার হচ্ছে একটা পাত্রে গ্যাসীয় উপাদান আছে। ঠিক আছে, এখন আমরা জানি হচ্ছে গিয়ে কি এই গ্যাসীয় যে উপাদান, এখানে তো অবশ্যই কি অণুগুলার দূরত্ব অনেক বেশি থাকে। তো আমি যদি প্রেশার অনেক বেশি দিই, এই গ্যাস পাত্রে যদি প্রেশার আমি অনেক বেশি ক্রিয়েট করি, তাহলে হয়তো কি এই কণাগুলো কাছাকাছি আসবে, আর কাছাকাছি আসার হচ্ছে গিয়ে কি পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে কি সেই লিকুইড হওয়া। তো হচ্ছে কি আমি তাপমাত্রা জাস্ট হচ্ছে কি একটা নির্দিষ্ট টেম্পারেচারে রেখে, ধরো হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখলাম, মানে নর্মাল টেম্পারেচারে রাখলাম, রেখে তাকে আমি হচ্ছে অনেক বেশি প্রেশার দিলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি মানে র্যান্ডম যে কোনো একটা তাপমাত্রায় রেখে অনেক বেশি প্রেশার দিলেও সে লিকুইড ডাউন হইতে পারে। ঠিক আছে, তাপমাত্রার একটা ন্যূনতম ভ্যালু আছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট শর্ত আছে যে হচ্ছে কি আমার অন্তত এই পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, এর থেকে বেশি যদি হচ্ছে কি আমি নেই তাহলে হচ্ছে গিয়ে সে কি হবে না, যে লিকুইড হবে না। তাহলে আমাদের সর্বোচ্চ যে তাপমাত্রায় রেখে, ঠিক আছে, সর্বোচ্চ যে তাপমাত্রায় রেখে, দেখো যে কোনো গ্যাসের সংকট তাপমাত্রা বা তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যার উপরে গ্যাসটিকে উচ্চ চাপ প্রয়োগ করেও তরলে রূপান্তর করা যায় না। ধরো একটা গ্যাস, তার সন্ধি তাপমাত্রা আমি বলে হচ্ছে কি 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটার মানে হচ্ছে গিয়ে এই গ্যাসটাকে যদি আমি হচ্ছে চাপ প্রয়োগ করে লিকুইড করতে চাই, তাহলে ম্যাক্সিমাম তাপমাত্রা আমি 20 রাখতে পারবো। এর থেকে বেশি তাপমাত্রায় রেখে যতই প্রেশার আমি দেই সে লিকুইড হবে না। তাহলে ম্যাক্সিমাম তাপমাত্রা হবে 20। ঠিক আছে, ম্যাক্সিমাম তাপমাত্রা 20-এ রেখে তাকে আমি লিকুইড করতে পারবো চাপ প্রয়োগ করে। ঠিক আছে, তো এর বেশি তাপমাত্রায় আমি তাকে লিকুইড করতে পারতেছি না, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সংকট তাপমাত্রা। এর থেকে কম তাপমাত্রা যদি আমি নিই, ধরো 18 তাপমাত্রা বা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, তো সেই ক্ষেত্রেও সেই লিকুইড হবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে চাপ প্রয়োগে ম্যাক্সিমাম যে টেম্পারেচারে শুধুমাত্র চাপ প্রয়োগ করে আমরা তাকে লিকুইড করতে পারি, সেটা হচ্ছে তোমার সংকট তাপমাত্রা বা হচ্ছে তোমার সন্ধি তাপমাত্রাও বলা হয়। আচ্ছা, তাহলে পদার্থের তাপমাত্রা সংকট তাপমাত্রার উপরে হলে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, মানে উপরে যে কথাগুলো আমরা বলছিলাম এই কথাটারই হচ্ছে আবার মানে একদম ব্যাখ্যামূলক বড় করে লেখা, যে পদার্থের তাপমাত্রা সংকট তাপমাত্রার উপরে হলে যতই চাপ প্রয়োগ করা হোক গ্যাসকে তরলে রূপান্তর করা যাবে না। এই সংকট তাপমাত্রার নিচে পদার্থের গ্যাসীয় অবস্থাকেই বাষ্প বলা হয়। ঠিক আছে, তাহলে সংকট তাপমাত্রার নিচে পদার্থের যে গ্যাসীয় অবস্থাটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে বাষ্প। তাহলে সংকট তাপমাত্রার নিচে ধরো হচ্ছে কি 18 আমরা বলছিলাম এটা সংকট তাপমাত্রা হচ্ছে তোমার কি 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সংকট তাপমাত্রার নিচে ধরো হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস আমি চিন্তা করলাম, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পদার্থের যে গ্যাসীয় অবস্থাটা, ঠিক আছে, পদার্থের যে গ্যাসীয় অবস্থাটা সেটা কিসের জন্য হয়েছে, ধরো হচ্ছে তোমার চাপের জন্য হয়েছে। মানে আমি তখন হচ্ছে ওই গ্যাসটাকে জাস্ট চাপ প্রয়োগ করে আমি কি করে ফেলতে পারবো, যে তরলে রূপান্তর করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই সংকট তাপমাত্রার নিচে পদার্থের গ্যাসীয় অবস্থাকে কি বলা হয়, বাষ্প বলা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো বাষ্পও কিন্তু হচ্ছে নর্মালি একটা গ্যাসের মতো আচরণ করতে পারে, তবে সেটাকে শুধুমাত্র আমি হচ্ছে কি চাপ প্রয়োগের ফলেই আমি তাকে লিকুইডে কনভার্ট করতে পারতেছি। আচ্ছা, উদাহরণস্বরূপ কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, যার অর্থ হলো কোনোভাবেই 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটা এখন তোমরা নিজেরাই আশা করি বুঝতে পারছো যে আমি হচ্ছে গিয়ে 31.1 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি তাপমাত্রায় রেখে যতই প্রেশার দিই না কেন, মানে যতই উচ্চ চাপ প্রয়োগ করি না কেন, কার্বন ডাইঅক্সাইড আর কি হবে না, তরল হবে না। ঠিক আছে, এর থেকে কম তাপমাত্রায় আমাকে হচ্ছে গিয়ে কী করে নিয়ে এসে তারপর হচ্ছে আমাকে প্রেশার দিতে হবে।
তারপর বুলেট দিয়ে আরও কয়েকটা ব্যাপার, এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে, এগুলো হচ্ছে তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এই উষ্ণতা হলো সর্বোচ্চ উষ্ণতা, মানে একই ব্যাপার ঘুরিয়ে ফিরিয়ে আবার লিখছি। আর এই কথাটা কিন্তু হচ্ছে নতুনভাবে আসছে যে সংকট উষ্ণতায় এক মূল গ্যাসের আয়তনকে কি বলা হয়, সংকট আয়তন বলা হয়। ঠিক আছে, সংকট তাপমাত্রায় যে এক মূল গ্যাসের আয়তন, ঠিক আছে, সেই আয়তনকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি সংকট আয়তন। আর সংকট উষ্ণতা এবং চাপ এবং আয়তনকে এই সংকট ধ্রুবক বলা হয়। সংকট উষ্ণতা, চাপ এবং আয়তনকে সংকট ধ্রুবক বলা হয়। তো এই ব্যাপারটা আমাদের আর কি একদম টোটালি মাথায় রাখতে হবে যে এটাকে ধ্রুবক কেন আমরা বলতেছি, কারণ সংকট উষ্ণতা মানে হচ্ছে কি তাপমাত্রাটার ভ্যালুটাও ফিক্সড, চাপের ভ্যালুটাও ফিক্সড, তো তখন যে এক মূলের আয়তন সেটাকে আমরা হচ্ছে সংকট ধ্রুবক বলতেছি। তারপর হচ্ছে সংকট চাপ। তাহলে সংকট তাপমাত্রা যেরকম আমরা পড়ছিলাম এরকম হচ্ছে কি সংকট চাপও প্রায় সেম, যে কোনো গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রেখে ন্যূনতম যে চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায় ওই চাপকে সন্ধি চাপ বা সংকট চাপ বলে। ঠিক আছে, ধরো কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটাই চিন্তা করো যে কার্বন ডাইঅক্সাইডকে হচ্ছে আমি 31.1 ডিগ্রি সেলসিয়াসে রাখলাম, রাখার পর তাকে যদি হচ্ছে আমি চাপ প্রয়োগ করি, ধরো হচ্ছে চাপ বাড়াতে বাড়াতে উচ্চ চাপে যেতে যেতে ধরো হচ্ছে একটা নির্দিষ্ট প্রেশারে গেলাম, ধরো এই প্রেশারটা হচ্ছে কি আমি ধরলাম 200 atm, আমি নিজেও হচ্ছে এটা একদম টোটালি যে অ্যাকুরেট বলতেছি এরকম না, ধরো 200 atm এ নিয়ে গেলে হয়তো কার্বন ডাইঅক্সাইড কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়। 200 atm এ নিয়ে গেলে লিকুইড হচ্ছে, তাহলে আমি যদি এর থেকে আরও বেশি প্রেশার দিই, ধরো হচ্ছে 250 বা 300, তখন তো সে এমনিতেই হচ্ছে কি হবে, লিকুইড হবে। কিন্তু মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 200 হচ্ছে তোমার লাগবে, মিনিমাম যে চাপে হচ্ছে সে কি হচ্ছে, লিকুইড হচ্ছে, সেটাকে আমরা বলতেছি তার সংকট চাপ। ঠিক আছে, তাহলে হচ্ছে কোনো গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রেখে ন্যূনতম যে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় ওই চাপকে সন্ধি চাপ বা সংকট চাপ বলা হয়। তারপর হচ্ছে দেখো সংকট তাপমাত্রা ও সংকট চাপে এক মোল পরিমাণ কোনো গ্যাসে যে আয়তন দখল করে তাকে সংকট আয়তন বা হচ্ছে গিয়ে সন্ধি আয়তন বলা হয়। এটাকে হচ্ছে তোমার বিসি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো জাস্ট এমসিকিউ এর জন্য, মানে তিনমূলক আলোচনা। তো তারপর হচ্ছে তোমার এইগুলো এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য আসতে পারে যে কিছু গ্যাসের সংকট তাপমাত্রা ও সংকট চাপ, বিশেষ করে ভার্সিটি এবং হচ্ছে কি তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা আসতে পারে। তারপর হচ্ছে আমরা আরেকটা ব্যাপার দেখব, এটাই মনে হয় আজকে আমাদের লাস্ট টপিক। তারপর আর কয়েকটা ডেফিনেশন আছে, ওকে, দুইটা ডেফিনেশন, এগুলো ম্যাটার না। তো চলো এই ব্যাপারটা হচ্ছে আমরা একটু ভালো করে দেখে ফেলি। তো এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ফেজ ডায়াগ্রাম, যে আমাদের হচ্ছে কি কোনো একটা পদার্থ, এই পদার্থ হচ্ছে কী কী দশায় থাকতে পারে বা হচ্ছে কী কী ফেজে থাকতে পারে, তাপমাত্রা এবং চাপের সাথে তার রিলেশনটা কি, ঠিক আছে, এরকম কিছু ডায়াগ্রাম হচ্ছে আমরা অঙ্কন করতে পারি, যেগুলোকে আমরা হচ্ছে বলতেছি কি ফেজ ডায়াগ্রাম। তো এখানে যে আমাদের ফেজ ডায়াগ্রামটা অঙ্কন করছি সেটা হচ্ছে তোমার পানির জন্য, ঠিক আছে, এটা হচ্ছে বলতে পারো ওয়াটারের হচ্ছে ফেজ ডায়াগ্রাম। তো আমরা হচ্ছে একটা ব্যাপার যদি এখানে খেয়াল করি, তাহলে এখানে দেখো একটা রেখা যদি আমরা এখানে এটার উপরে জাস্ট হচ্ছে গিয়ে হয়তো লেখাটা একটু ঝাপসা আসছে, আমি এটা গুগল থেকে পিকটা নিচ্ছি, তো এর জন্য আমি এটার উপরেই হচ্ছে জাস্ট আবার রিমার্ক করতেছি। তো ধরো এই যে এক্স অক্ষ বরাবর যেটা, এটা হচ্ছে তোমার তাপমাত্রা, ওই অক্ষ বরাবর যে হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে তোমার প্রেশার। তো আমরা যদি এই তাপমাত্রাটাকে হচ্ছে ধরো এখানে নেগেটিভ তাপমাত্রা থেকে আমি হচ্ছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে গিয়ে তাপমাত্রা আমি এই পাশে হচ্ছে বাড়াচ্ছি, আর এইদিকে হচ্ছে আমি প্রেশার বাড়াচ্ছি। তো আমি হচ্ছে প্রথমে যে একটা রেখা পাচ্ছি, ধরো এই যে এটা একটা রেখা, রেখার যে উপরের যে অংশটা এখানে আমরা দেখতেছি যে হচ্ছে কি আমাদের পানির যে অবস্থাটা সেটা হচ্ছে তোমার কি কঠিন অবস্থা, মানে আইস, বরফ অবস্থা। ঠিক আছে, আর এখানে যে নিচের যে অংশটা, এই নিচের অংশ আমরা দেখতেছি সে হচ্ছে বাষ্প অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করো যে আমাদের এখানে একটা রেখা পাচ্ছি, এই যে এই রেখাটা, এই রেখাটার উপরের অংশ হচ্ছে কি পানি কি অবস্থায় আছে, আইস অবস্থায় আছে, নিচের অংশ হচ্ছে তোমার কি বাষ্প অবস্থায় আছে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে তোমাকে আমি যদি এই অবস্থাটা চিন্তা করো যে এই পয়েন্টটা আমি নিলাম, তাহলে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে তোমার প্রেশারটা কত, এই পয়েন্টের প্রেশার হচ্ছে গিয়ে কি 0.006 atm। ঠিক আছে, 0.006 atm। আর এই বরাবর হচ্ছে তোমার কি তাপমাত্রাটা কত, তাপমাত্রা কিন্তু দেখো অনেক কম, ঠিক আছে, 0 থেকেও কম। তাহলে মিন করতেছে আমার হচ্ছে গিয়ে এই যে তাপমাত্রাটা হচ্ছে যখন 0 থেকেও কম থাকে তখন প্রেশার যাই হোক না কেন, তুমি দেখো আরেকটা ব্যাপার এখান থেকে ইম্পর্টেন্ট, যে তুমি উপরের দিকে যতই যাও না কেন তোমার হচ্ছে প্রেশার যতই হোক না কেন সে কিন্তু হচ্ছে তোমার কি আইস অবস্থায় থাকতেছে। ঠিক আছে, তোমার তবে এখানে
অনেক কম যদি প্রেশার হয়, এই যে এই অবস্থাটার জন্য আমরা দেখতেছি যে সে হচ্ছে কি বাষ্প আছে। মানে এই ব্যাপারটাকে আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করি। তাহলে দেখো এই যে এই রেখাটার উপর অংশ হচ্ছে তোমার আইস, ঠিক আছে, কঠিন অবস্থায় আছে বরফ, আর এর নিচে অংশ হচ্ছে তোমার কি বাষ্পীয় অবস্থায় আছে। আর মাঝের যে অংশটা সেটা হচ্ছে গিয়ে কি বাষ্পও না, তারপর হচ্ছে তোমার কি কঠিনও না, মানে বরফও না। তো এই অংশটায় মানে এই যে এই রেখাটায় কিন্তু সে তরল অবস্থায়ও থাকে না, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এই যে রেখাটাকে আমরা ঊর্ধ্বপাতন রেখা বলি। ঊর্ধ্বপাতন রেখা এর জন্য বলি কারণ দেখো এর উপর অংশ ছিল হচ্ছে তোমার আইস, মানে হচ্ছে কঠিন অবস্থা থেকে সে কি হয়ে গেছে, সরাসরি বাষ্প হয়ে গেছে, এর জন্য এটাকে আমরা ঊর্ধ্বপাতন রেখা বলতেছি, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি আমরা যদি এই যে এই পয়েন্টে আসি, এই পয়েন্টে আমরা দেখি যে তাপমাত্রা 0.01, ঠিক আছে, 0.01, আর প্রেশার হচ্ছে 0.006। তো এই অবস্থা থেকে তোমার হচ্ছে গিয়ে তার যে উপরের অংশ সেখানে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে ওয়াটার অবস্থা, মানে হচ্ছে সেই লিকুইড অবস্থা থেকে, আর নিচের যে অবস্থাটা সেটা হচ্ছে আমরা বলতেছি যে বাষ্প অবস্থায় আছে। আর এই যে এই রেখাটায় সে হচ্ছে কি স্ফুটন বিন্দুতে থাকে, ঠিক আছে, মানে এই রেখাটায় সে হচ্ছে ফুটতে থাকে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। যে এখান থেকে আমরা তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি, এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি, ধরো আমি কোনো একটা পয়েন্ট নিলাম, যে এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা আমি নিলাম। তো এই পয়েন্টে আমি দেখতেছি যে তাপমাত্রা কত, ধরো হচ্ছে গিয়ে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, ঠিক আছে। এটা যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, আমি ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াসে প্রেশারটা এখানে দেখো, প্রেশারটা কিন্তু 1 atm এর থেকেও কম, ঠিক আছে। তাহলে আমাদের 40 ডিগ্রি সেলসিয়াসে, যেটাকে আমি নর্মাল টেম্পারেচার বলি প্রায়, এই নর্মাল টেম্পারেচারে হচ্ছে ধরো তোমার কি পানি কি অবস্থায় থাকার কথা, লিকুইড অবস্থায় থাকার কথা, কিন্তু এই অবস্থায় যদি প্রেশারটা অনেক কম থাকে, ধরো এখানে হচ্ছে কি 1-এর থেকেও কম এটিএম প্রেশার, ঠিক আছে। তাহলে এই অনেক কম এটিএমে কিন্তু তখন কি হয়ে যেতে পারে, আমাদের ওয়াটারটা বাষ্পীয় অবস্থায় থাকতে পারে, ঠিক আছে, লিকুইড অবস্থায় থাকতে পারে, এটা কিন্তু হচ্ছে বাষ্প না, মানে লিকুইড অবস্থায় থাকতে পারে, আমরা যেটা বলছিলাম নর্মালি হচ্ছে গিয়ে। আর দেখো এখানে যে অংশটা, এই অংশটা কিন্তু তোমার হচ্ছে বাষ্প অবস্থায় আছে, তাপমাত্রা কিন্তু এই 40-এই। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু তোমার কি হয়ে যেতে পারে, পানি বাষ্প হয়ে যেতে পারে। কোন শর্তে, যখন তোমার হচ্ছে গিয়ে এই যে আমাদের প্রেশারটা যখন অনেক 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 কম থাকবে, ঠিক আছে। এটা জাস্ট তুমি হচ্ছে কোনো একটা পয়েন্ট নিলা, পয়েন্টের সাথে হচ্ছে তুমি কম্পেয়ার করলা আর কি ব্যাপারটা। তো দেখো তোমাকে যদি এখান থেকে একটা কোয়েশ্চেন করা হয় যে পানির যে স্ফুটনাঙ্ক, ঠিক আছে, এটাকে আমরা কি বলছিলাম বলো তো, স্ফুটন রেখা। মানে হচ্ছে এই রেখার উপর কোনো যদি আমি একটা পয়েন্ট নিই, ধরো এই পয়েন্টটা আমি নিলাম, তাহলে এই পয়েন্টটা আমি হচ্ছে দেখতে পাবো যে হচ্ছে সে পানিটা কি হচ্ছে গলতেছে, মানে ফুটতেছে। গলনাঙ্ক, ওয়াটার, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে তোমার লিকুইড অবস্থা, আগেই তো বলে গেছে সে লিকুইড অবস্থায় আছে, লিকুইড থেকে সে বাষ্প হচ্ছে, তাহলে স্ফুটনাঙ্ক। তো আমি যদি তোমাকে বলি পানির স্ফুটনাঙ্ক কত, নর্মালি হচ্ছে কি আমরা বলি কি 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, যে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে। তাহলে আমি যদি এই পয়েন্টটাও নেই, এই পয়েন্টটাও কিন্তু পানির কি স্ফুটনাঙ্ক। আমি যদি এই পয়েন্টটাও নেই, এই পয়েন্টটা কিন্তু পানির স্ফুটনাঙ্ক। তাহলে এই পয়েন্টটাই দেখো তোমার তাপমাত্রার মান কত, তাপমাত্রার মান কিন্তু এখানে দেখো প্রায় হচ্ছে গিয়ে কি প্রায় 200, 250 বা 300-র কাছাকাছি হয়ে যাবে, তাই না, ধরো 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 300 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু কি পানির স্ফুটনাঙ্ক। কখন সেটা, যখন হচ্ছে কি আমরা এই যে অক্ষ বরাবর আসি, তখন আমরা কিন্তু দেখতেছি তার যে প্রেশারটা কিন্তু প্রায় হচ্ছে 100 atm এর কাছাকাছি। তার মানে আমি হচ্ছে বলতে পারি যে 100 atm এ যদি হচ্ছে আমি চিন্তা করি যে 100 atm এ কিন্তু পানির স্ফুটনাঙ্কটা কিন্তু তখন আর কি না 100 ডিগ্রি সেলসিয়াস না, তখন কিন্তু প্রায় হচ্ছে গিয়ে কি 300 ডিগ্রি সেলসিয়াসের মতো। তার মানে তোমাকে যে কোশ্চেনটা করা হয়েছিল যে পানির স্ফুটনাঙ্ক কত, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভ্যালিড কোশ্চেন না। মানে হচ্ছে গিয়ে তোমাকে যদি আমি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করি যে স্ফুটনাঙ্ক কত, তাহলে অবশ্যই তার সাথে সাথে আমাকে এটাও বলে দেওয়া উচিত যে কত বায়ুমণ্ডলীয় চাপে, ঠিক আছে, বা হচ্ছে কত এটিএম চাপে, কত প্যাসকেল চাপে, ঠিক আছে। তো চাপের ব্যাপারটাও কিন্তু তখন একটা মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তোমাকে যদি আমরা যে নর্মালি মানে কোয়েশ্চেনটা অ্যান্সার করি যে হচ্ছে কি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এই যে 100 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু পানির স্ফুটনাঙ্ক আছে, যে 100-তে এই যে পানির স্ফুটনাঙ্ক, তখন কিন্তু প্রেশারটা কত দেখো 1 atm। মানে সেটা তখনই হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা ভ্যালিড, মানে আমাদের অ্যান্সারটা ভ্যালিড, যখন তোমাকে প্রেশারটা 1 atm আমরা চিন্তা করি যে 1 atm তাপমাত্রায় চাপে 1 atm চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। পানির স্ফুটনাঙ্ক কিন্তু হচ্ছে গিয়ে কি আরও কম তাপমাত্রায়ও হইতে পারে। আমি যদি এই অংশটা চিন্তা করি, এখানে কিন্তু দেখো প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পানি ফুটতে শুরু করতেছে, তখন কিন্তু প্রেশারটা কত দেখা যাচ্ছে 1-এর থেকেও কম, ঠিক আছে, প্রায় 0.4 হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। তার মানে দেখো পানির যে স্ফুটনাঙ্ক সেটা কিন্তু হচ্ছে তোমাকে চাপের উপর ডিপেন্ড করতেছে, চাপ কম বেশি হওয়ার উপরে কিন্তু আমাদের এই যে তাপমাত্রাটাও কম বেশি হচ্ছে।
তো ফাইনালি হচ্ছে কি আমরা যদি এই অংশে আসি, এই অংশের পরে কিন্তু পানির আর হচ্ছে আমরা কোনো এই যে ওয়াটার অংশ আর পাচ্ছি না, তখন কিন্তু এর এর ডান পাশে যেটা আছে সবটা হচ্ছে তোমার কি বাষ্প অবস্থা। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে গিয়ে কি আমি এই যে 374 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এই তাপমাত্রায় যাওয়ার পরে, ঠিক আছে, এই তাপমাত্রায় যাওয়ার পরে পানি মাস্ট হচ্ছে কি হবে বাষ্প অবস্থায় থাকবে। তাকে আমি যত হচ্ছে কম প্রেসারে নিয়ে আসি না কেন সে আর কি হবে না, বা যত বেশি প্রেসারে আমি দিই না কেন, যতই উপরের দিকে যাই না কেন বা যত বেশি প্রেসারই আমি ক্রিয়েট করি না কেন তাকে আর লিকুইড করা পসিবল না। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছিলাম জানো, যে ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, বা সন্ধি তাপমাত্রা, যে আমি ম্যাক্সিমাম যে তাপমাত্রায় রেখে, ঠিক আছে, ম্যাক্সিমাম যে তাপমাত্রায় রেখে আমি হচ্ছে কি প্রেসার ক্রিয়েট করে আমি গ্যাসকে তরল অবস্থায় নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমরা দেখতেছি ম্যাক্সিমাম 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আমি হচ্ছে গিয়ে কি তাকে লিকুইড অবস্থায় আনতে পারি, এরপরে আর আনতে পারি না। তো তখন আমরা বলতে পারি যে পানির যে ক্রিটিক্যাল পয়েন্ট এটা কিন্তু 374 ডিগ্রি সেলসিয়াস। তো এই পাশে যে লিস্টটা দেখো, এই লিস্টে কিন্তু পানিটা মনে হয় কি দেওয়া ছিল না, পানিটা দেওয়া ছিল না। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের, এটা জাস্ট আমরা ফেজ ডায়াগ্রাম বা দশা লেখচিত্র বলি আমরা। এখানে হচ্ছে গিয়ে পানির যে দশা লেখচিত্রটা সেটা হচ্ছে গিয়ে আমরা ব্যাখ্যা করলাম। তো এখানে আরেকটা রেখা দেখো বাকি আছে, এটাকে হচ্ছে আমরা কি বলি, যে দেখো এখানে কঠিন অবস্থায় আছে আইস, এটা হচ্ছে তোমার ওয়াটার। তাহলে এই যে রেখাটা এটাকে বলি আমরা হচ্ছে গলন রেখা। তাহলে এখানে হচ্ছে আমরা তিনটা রেখা পাচ্ছি, এটা হচ্ছে ঊর্ধ্বপাতন রেখা, এটা হচ্ছে স্ফুটন রেখা, এটা হচ্ছে তোমার কি গলন রেখা। তো এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে গিয়ে মানে আরও সুন্দর করে নোট করে ফেলতে পারো, বা হচ্ছে তুমি যদি ফেজ ডায়াগ্রাম হচ্ছে লিখে সার্চ দাও গুগলে, তাহলে হচ্ছে কি আরও দশা লেখাচিত্র যদি লিখে সার্চ দাও আর একটু আইডিয়া পাবে। এটা আমাদের বইয়ে তো ডিটেলসে ছিল না, জাস্ট আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। আর এই যে এখানে যে পয়েন্ট, আমরা তো এখানে একটা পয়েন্ট দেখলাম, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, আর এখানে আরেকটা পয়েন্ট আছে, এটাকে আমরা বলতেছি ট্রিপল পয়েন্ট, মানে হচ্ছে ত্রৈধবিন্দু। দেখো এই পয়েন্টটা থেকেই কিন্তু তোমার এই যে একদিকে চলে গেছে তোমার কি স্ফোটন রেখা, একদিকে চলে গেছে হচ্ছে তোমার গলন রেখা, বা এই যে আইসের যে ব্যাপারটা এটা এসে এখানে মিলছে, ওয়াটারের যে ব্যাপারটা এটা এসে এই পয়েন্টে মিলছে, তারপর হচ্ছে তোমার বাষ্পের যে ব্যাপারটা এটা কিন্তু এই পয়েন্টে এসে মিলছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট। তো ট্রিপল পয়েন্টে হচ্ছে তোমার কিন্তু এই প্রেশার যেটা এটা হচ্ছে 0.006 এটিএম, আর তোমার তাপমাত্রাটা কিন্তু হচ্ছে 0.01, বা আমরা যেটা হচ্ছে কি কেলভিনে যদি বলি তাহলে 273.16 কাছাকাছি হয় আর কি, 16 তো হ্যাঁ 16 কেলভিন। তো যাই হোক এই ব্যাপারগুলো আর কি আমাদের মাথায় রাখতে হবে। তো দশা লেখাচিত্রটাও তোমরা একটু নিজেরা পড়ে ফেলতে পারো, আর একটু ডিটেলসে যদি জানতে আগ্রহী হও। তাহলে পরবর্তী যে অংশটা, এই অংশটা আসলে ফিজিক্সের জন্য এরকম গুরুত্ব না, মানে জাস্ট হচ্ছে কি আমি তোমাদের ডেফিনেশনগুলো হচ্ছে, যেহেতু আমরা বাষ্পীভবন বলছি, তারপর হচ্ছে গিয়ে কি ঊর্ধ্বপাতন রেখা বলছি, ত্রৈধবিন্দু বলছি, সংকট বিন্দু বলছি। তো এই যে এই ফেজ ডায়াগ্রামে যে ব্যাপারগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, তো এই ব্যাপারগুলোর ডেফিনেশন আর কি একটু করে দেয়া, যে বাষ্পীভবন আমরা কাকে বলি, ঘনীভবন কাকে বলি, ত্রৈধবিন্দু কাকে বলি, সংকট বিন্দু কাকে বলি, জাস্ট পড়লেই তোমরা বুঝে যাবা। আবার হচ্ছে কি এটা তোমার কেমিস্ট্রিতেও হয়তো আলোচনা আছে। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের জলীয় বাষ্পচাপ ও হচ্ছে গিয়ে কি বায়ুচাপ। তাহলে জলীয় বাষ্পচাপ কোনটা হবে, যে বাতাসে যে জলীয় বাষ্প থাকে বা বাষ্প যেটা থাকে, পানি যখন হচ্ছে গিয়ে বাষ্প হয় তো সেটাকে আমরা জলীয় বাষ্প বলি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বাতাসে থাকা জলীয় বাষ্পের অণুসমূহ ছুটাছুটি করার ফলে কোনো পাত্রের একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে তাকে আমরা বলতেছি হচ্ছে জলীয় বাষ্পের চাপ। তারপর এখন এই জলীয় বাষ্পের যে চাপটা এটা হইতে পারে তোমার দুই ধরনের, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত এবং হচ্ছে অসম্পৃক্ত। দুই ধরনের হইতে পারে, এটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত কোনটা এবং অসম্পৃক্ত কোনটা, এটা হচ্ছে তোমাদের ওই যে দ্রাব্যতা পড়ছো, ঠিক আছে, তোমাদের হচ্ছে বা দ্রাব্যতা গুণফল পড়ছো, এটা হচ্ছে আণবিক গুণফল, এটা হচ্ছে তোমার কি দ্রাব্যতা গুণফল। তো তোমার এই যে দ্রবণ, এই দ্রবণটা যেরকম হইতে পারে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ, এখানে সেম ব্যাপার তোমার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে কোনটা, যে তোমার কোনো একটা বায়ুমণ্ডল আছে, তো বায়ুমণ্ডলে কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ তোমার জলীয় বাষ্প ধারণ করতে পারে। ঠিক আছে, বায়ুমণ্ডল একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। এখন সম্পৃক্ত হচ্ছে গিয়ে কোনটা, যে যতটুকু জলীয় বাষ্প সে ধারণ করতে পারে। ধরো এটা একটা বায়ুমণ্ডল, একটা সিস্টেম, তো হচ্ছে মোট 10 লিটার জলীয় বাষ্প ধারণ করতে পারে, বা একটা গ্রাম এককে যদি বলি ধরো এত গ্রাম জলীয় বাষ্প সে ধারণ করতে পারে। তাহলে যতটুকু সে ধারণ করতে পারে ততটুকুই যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সম্পৃক্ত। আর এই অবস্থাটাকে আমরা বলতেছি সম্পৃক্ত অবস্থা। আর এই অবস্থায় যে চাপটা দেয়, ঠিক আছে, জলীয় বাষ্প তো কোনো একটা প্রেশার দিবে, তো এই অবস্থায় যে প্রেশারটা দেয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে সম্পৃক্ত বাষ্পচাপ। আর যদি হচ্ছে গিয়ে ধরো এখানে থাকতে পারে হয়তো 10 লিটার,
ঠিক আছে, ধর হচ্ছে থাকতে পারে 10 লিটার, আছে এখন হচ্ছে গিয়ে এখানে 2 লিটার। তাহলে এই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত অবস্থা, ওই দ্রবণের মতো যতটুকু চিনি নিতে পারে তার সবটুকু যদি থাকে তাহলে সেটাকে আমরা যেরকম সম্পৃক্ত দ্রবণ বলি, আর যেরকম হচ্ছে গিয়ে তাতে কম থাকলে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলি। এখানেও সেম, যে যতটুকু থাকতে পারে তার থেকে কম আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। তাহলে অসম্পৃক্ত অবস্থায় এই বাষ্পটা যে প্রেসার ক্রিয়েট করে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, তাহলে এখানে ডেফিনেশনটাও কিন্তু এরকমভাবে দেওয়া আছে একদম, যে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প যখন বায়ুতে উপস্থিত থাকে তখন বাষ্প যে পরিমাণ চাপ দেয় তাকে হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। জলীয় বাষ্প যদি সর্বোচ্চ পরিমাণে উপস্থিত না থাকে তখন সেই অবস্থায় বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে বলতেছি আমরা হচ্ছে কি অসম্পৃক্ত বাষ্পচাপ। তো ডেফিনেশনটা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে আমরা দেখব যে সম্পৃক্ত বাষ্পচাপ আসলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা নেক্সট ক্লাসে শুরু করব, যে আমরা সম্পৃক্ত বাষ্পচাপ কিভাবে নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে তোমার সম্পৃক্ত বাষ্পচাপের সাথে অন্যান্য ব্যাপার, যে কি কি প্যারামিটারের উপর এগুলো ডিপেন্ড করতেছে। তারপরে আমরা আর্দ্রতা বিষয়ক যে আলোচনা এইগুলোতে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে চলে যাব। তাহলে এটা হচ্ছে ছিল আমাদের লেকচার নাম্বার 10। লেকচার নাম্বার 11 আমরা এখানে আলোচনা করবো, এবং হচ্ছে আমাদের আশা করি নেক্সট 2টা লেকচারের মধ্যে আমরা হচ্ছে কি এই চ্যাপ্টারটা টোটালি ক্লোজ করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।